365 ডেজ যে মার্কেটের ট্রানজাকশন গুলো হয়, যে ট্রানজাকশন গুলো আপ টু 365 ডেজ এর জন্য হয়, সেগুলো মানি মার্কেটের মধ্যে পড়ে। আর মোর দ্যান 1 ইয়ার, যে ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো হয় মোর দ্যান 1 ইয়ার, সেগুলো সবই পড়ে লং টার্ম ট্রানজাকশন বা ক্যাপিটাল মার্কেটের আন্ডার। ক্যাপিটাল মার্কেটের আন্ডারে হচ্ছে তাহলে কি ফিনান্সিয়াল ট্রানজাকশন যেটা মোর দ্যান 1 ইয়ারের জন্য সম্পাদিত হয়, সেটাকে বলে ক্যাপিটাল মার্কেট। তো এই ক্যাপিটাল মার্কেট মানি শেয়ার মার্কেট নয়, সেটা আজকে আমরা স্ট্রাকচার জানলেই বুঝে যাব। ক্যাপিটাল মার্কেটের মধ্যে প্রাথমিকভাবে দু ধরনের মার্কেট পড়ে, কি কি? একটা হচ্ছে গিল্ট এজ মার্কেট, একটা হচ্ছে গিল্ট এজড, এডিজিইডি, গিল্ট এজড মার্কেট। আর আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। ইন্টারন্যাশনাল মার্কেট কোনটা কি দেখে নি। গিল্ট এজ মার্কেট হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। গিল্ট এজ মার্কেট কোনটাকে বলে? গিল্ট এজ মার্কেটে শুধুমাত্র গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনা বেচা হয়। গভর্নমেন্ট সিকিউরিটি, গভর্নমেন্টেরও তো শেয়ার আছে, গভর্নমেন্টের বিভিন্ন পিএসইউর যে পিএসসি শেয়ার বেচে না, পিএসইউ শেয়ার, পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো আছে বা পাবলিক সেক্টর ইউনিট, তার শেয়ার গুলো গিল্টেজ মার্কেটে বিক্রি হয়। অর্থাৎ গিল্টেজ মার্কেটে সেই শেয়ার গুলোই বিক্রি হয় যেটার মালিক গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট অংশীদারিত্বে যেটা আছে। তো গিল্টেজ মার্কেট যেহেতু গভর্নমেন্ট সিকিউরিটি বা গভর্নমেন্ট শেয়ার এখানে বিক্রি হয়, তো তোমরা জানো যে গভর্নমেন্ট, এটা কোথাও লিখিত নেই, কিন্তু গভর্নমেন্ট কখনোই নিজের পেমেন্ট অব্লিগেশনে ডিফল্ট করতে পারে না। তুমি গভর্নমেন্টের শেয়ার কিনলে 100 টাকা দিয়ে, গভর্নমেন্ট যদি তোমাকে 1 বছর পর বলে যে শেয়ারটা এখন 80 টাকা, অর্থাৎ তোমার 20 টাকা লস হয়ে গেছে, তাহলে তুমি সেই গভর্নমেন্টকে আর পরের বার ভোটই দেবে না বা সেই গভর্নমেন্টকে নির্বাচিতই করবে না। তো গভর্নমেন্ট সিকিউরিটির একটা সুবিধা আছে, যদিও এটা কোথাও লেখা নেই, কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিতে কোনোদিন আজ অব্দি স্বাধীনতার পর থেকে লস হয়নি। গভর্নমেন্ট সিকিউরিটিতে লাভ কম হলেও 100-র এগেইনস্টে তোমাকে অ্যাটলিস্ট 101 ওরা দেবে। তাই গিল্টেজ মার্কেট সিন্স 1947 আজ অব্দি কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়নি। তাদের মানে গিল্টেজ মার্কেট তৈরি হওয়ার পর থেকে আজ অব্দি কোনোদিন গিল্টেজ মার্কেটে পেমেন্ট ডিফল্ট হয়নি, কারণ গভর্নমেন্ট কোনোদিন পেমেন্ট ডিফল্ট করেনি। তাই জন্য এটাকে জিরো রিস্ক মার্কেটও বলা হয়। অর্থাৎ এখানে জিরো রিস্ক, এখানে তোমার লাভ কম হতে পারে কিন্তু তোমার লস কখনো হবে না। গভর্নমেন্টের যদি লসও হয় তা সত্ত্বেও ও লাভ দেখিয়ে তোমাকে দেবে, কারণ ওর পরের বছরের জন্য গদি দরকার, তাহলে গদি থাকবে না। তো গিল্টেজ মার্কেটকে এই জন্য জিরো রিস্ক মার্কেট বলে, কারণ তৈরি হওয়ার থেকে আজ অব্দি এখানে কোনোদিন কারো লস হয়নি। তো গিল্টেজ মার্কেট আরেকটা পার্ট আমরা বলেছি ইন্টারন্যাশনাল মার্কেট। বুঝতেই পারছো এখানে গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি হয়, আর ইন্টারন্যাশনাল মার্কেটে কি বিক্রি হয়? প্রাইভেট সিকিউরিটি বিক্রি হয়। ইন্টারন্যাশনাল মার্কেটে কি বিক্রি হয়? প্রাইভেট সিকিউরিটি বিক্রি হয়। প্রশ্ন, স্যার এটাকে মার্কেট বললে ঠিক ছিল, এই ইন্টারন্যাশনাল কথাটা এর সাথে কেন অ্যাডেড হয়েছে? ইন্টারন্যাশনাল মার্কেট কেন বলা হয়? তোমরা জানো যে 1991-এ গ্লোবালাইজেশন এলপিজি মডেল অ্যাডপ্ট হয়েছিল, অর্থাৎ ভারতীয় ইকোনমিকে বিশ্বের দরবারে খুলে দেওয়া হয়েছিল। এলপিজি মানে কি? লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। এটার আন্ডারে ভারতীয় বদ্ধভূমিকে ইকোনমির বিশ্বের দরবারে মুক্ত করা হয়েছিল, লাইসেন্সিং ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল, আরো অনেক কিছু হয়েছিল বিদেশি অর্থনীতি যাতে আমাদের সাথে ইনভলভ হয় সেটাকে মেক শিওর করার জন্য। এর ফলে শেয়ার মার্কেটেও এর প্রভাব পড়ে, এবং আমাদের যে বিভিন্ন স্টক এক্সচেঞ্জ আছে, যেরকম বিএসসি, এনএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তোমরা জানো, সেখানে 15% জায়গা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে শেয়ার বিক্রি করার জন্য রিজার্ভ রাখা হয়। কি বললাম?
যে কোনো স্টক এক্সচেঞ্জে 15% জায়গা রিজার্ভ থাকে, যেখানে ইন্টারন্যাশনাল কোম্পানি, তার কোনো ব্রাঞ্চ ভারতে থাকুক না থাকুক, যে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি নিজেদের শেয়ার চাইলে বিক্রি করতে পারে। কারণ আমরা আমাদের ইকোনমির গ্লোবালাইজেশন চাই, ফলে গ্লোবাল শেয়ার আমাদের এখানে বিক্রি করতে দিতে হবে, এটা প্রাথমিক শর্ত। যেরকম চাকরিতে বিভিন্ন ট্রাইবাল পিপুলদের জন্য সংরক্ষণ থাকে, যেরকম পার্লামেন্টের সিটে এবং পঞ্চায়েতের সিটে মহিলাদের জন্য সংরক্ষণ থাকে, ঠিক সেরকম ভাবেই মার্কেটে, বিভিন্ন সিকিউরিটি মার্কেট বা স্টক এক্সচেঞ্জে 15% ইন্টারন্যাশনাল কোম্পানি যাতে নিজেদের শেয়ার বিক্রি করতে পারে, তাই জন্য রিজার্ভ থাকে। এই জন্য ভারতের যে কোনো স্টক এক্সচেঞ্জকে কি বলা হয়? ইন্টারন্যাশনাল মার্কেট। তাহলে ইন্টারন্যাশনাল কথাটা কেন অ্যাড হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে একটা গিল্টেজ মার্কেট যেখানে শুধুমাত্র গভর্নমেন্ট সিকিউরিটিজ বিক্রি হয়, আর একটা ইন্টারন্যাশনাল মার্কেট যেখানে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রাইভেট সিকিউরিটি বিক্রি হয়। এইবার চলে আসি যে এই যে ইন্টারন্যাশনাল মার্কেট, এটাকে দুভাবে ভাগ করা হয়। একটা হলো প্রাইমারি মার্কেট, একটাকে বলা হয় প্রাইমারি মার্কেট, আর আরেকটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। চলে আসো এবার দেখি প্রাইমারি মার্কেটটা কি। ইন্টারন্যাশনাল মার্কেট মানে প্রাইভেট সিকিউরিটিরও আবার দুটো মার্কেট, প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি মার্কেটটা কি? মনে করো আমি আর তুমি মিলে একটা কোম্পানি খুললাম, কোম্পানিটার নাম দিলাম ইচ্ছে পূরণ। এবার বোঝানোর জন্য বললাম ইচ্ছে পূরণ আপনারই থাকবে, যাই হোক কোম্পানিটার নাম দিলাম ইচ্ছে পূরণ। তো ইচ্ছে পূরণের শেয়ার এবার আমরা কি করছি? মার্কেটে বিক্রি করছি। আমরা চাই যে ইচ্ছে পূরণের শেয়ার মার্কেটে বিক্রি করা হোক। দেখো, আমরা যদি ইচ্ছে পূরণের শেয়ার মার্কেটে বিক্রি করতে যাই, কেউ সেই শেয়ার কিনবে না। কারণ লোকে যদি শেয়ারে ইনভেস্ট করতে হয় তাহলে রিলায়েন্সের করবে, লোকের যদি শেয়ারে ইনভেস্ট করতে হয় ইনফোসিসের করবে, কগনিজেন্টের করবে, লোকের যদি ইনভেস্ট করতে হয় এয়ারটেলে করবে। ইচ্ছে পূরণ ওরা চিনেই না কে, আমি কেন একটা এরকম আনকোরা কোম্পানির উপর ইনভেস্ট করব যার কোনো ক্রেডিবিলিটি নেই। তো এই জন্য প্রথম কোনো কোম্পানি যখন নিজের শেয়ার বিক্রি করতে আসে বা প্রথম কোনো শেয়ার বিক্রি হয়, তখন সেই শেয়ারটা প্রাইমারি মার্কেটে বিক্রি হয়। প্রাইমারি মার্কেট হচ্ছে এমন মার্কেট যেখানে কোম্পানি প্রথমবারের জন্য শেয়ার বিক্রি করে, এবং এই প্রথমবারের জন্য শেয়ার বিক্রি করার জন্য তাকে বিভিন্ন জিনিস করতে হয়। যেরকম কি, 1 নাম্বার সেল, বাই ওয়ান গেট ওয়ান, একটা শেয়ার কিনলে আরেকটা শেয়ার ফ্রি। 2 নাম্বার কি, প্রসপেক্টাস, যে ভবিষ্যতে আমরা কোম্পানিটাকে নিয়ে কি করতে চাই, কিভাবে এটার আমরা মুনাফা লাভ করতে চাই, আমি বোঝালাম যে এই 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 জিনিস আমি করব, এই 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 জিনিস আমি দেব, ডেফিনেটলি আমরা 2 বছরে বড় কোম্পানি হব, আমরা এভাবে লাভ করব। আপনারা তখন কি, যারা বায়ার তারা কনভিন্স হয়ে তখন শেয়ারটা কিনছে। এইভাবে বিভিন্ন শেয়ার বা 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে সোয়েট ইকুইটি ইস্যু করে। সোয়েট ইকুইটি কি জিনিস? সোয়েট ইকুইটি হচ্ছে যখন এমপ্লয়ীদের একটা করে খাসির মাংসের পিস ঝুলিয়ে দেওয়া হয় সামনে। কিরকম? এমপ্লয়ীদের বলা হয় সোয়েট ইকুইটি কি, এমপ্লয়ীদের বলা হয়, বা আমি আরেকজনকে তোমাকে ধরে বললাম আমাদের যে ইচ্ছে পূরণের শেয়ার আছে ভাই, তুই 5টা শেয়ার বিক্রি করে দে, এর বদলে আমি তোকে দুটো সোয়েট ইকুইটি বা দুটো সোয়েট শেয়ার, মানে দুটো শেয়ার, সেটা ফ্রিতে দেব। ও কি করলো, 5টা শেয়ার বিক্রি করে দিল আমার দাদাকে একটা, কাকুকে একটা, পাড়ার মাসিকে একটা, পিসিকে একটা, নিজের বাবাকে একটা, 5টা শেয়ার বিক্রি করে দিল, এবং তার বদলে আমি ওকে দুটো শেয়ার ফ্রিতে দিলাম। কিন্তু ফ্রিতে দিলাম। এই যে দুটো শেয়ার ওকে ফ্রিতে দিলাম, কেন দিলাম? ও আমার হয়ে কাজ করে দিল, আমার শেয়ার বিক্রি করে দিল, প্লাস ও আমার হয়ে প্রমোশনও করে দিল। 5টা শেয়ার শুধু বিক্রি করলো না, ও 5 জনের কাছে আমার কোম্পানিটার নাম পৌঁছে দিল।
এই প্রমোশন এবং বিক্রির জন্য যখন কোন কোম্পানির এমপ্লয়িকে বা কর্মচারীকে শেয়ার বোনাস হিসেবে দেওয়া হয় বা তার শেয়ার কমিশন হিসেবে দেওয়া হয়, সেই শেয়ারটাকে বলে সোয়েট ইকুইটি। এই সোয়েট ইকুইটি দেওয়ার মাধ্যমে কিভাবে এই প্রাইমারি মার্কেটে যারা আছে এই সোয়েট ইকুইটির কনসেপ্টটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে পুশ করে করে শেয়ার বিক্রি করা, পুশিং করে করে। তো এই বিভিন্ন জিনিসের মারফত প্রাইমারি মার্কেটে শেয়ার বিক্রি করে। কারণ কি এগুলোর কেন আজকে রিলায়েন্সকে কিন্তু এইসব পন্থা অবলম্বন করতে হবে না, বা এয়ারটেলকে কিন্তু করতে হবে না, দে আর ওয়েল নোন। কিন্তু যে সমস্ত কোম্পানি প্রথমবারের জন্য ফিল্ডে নেমেছে, অর্থাৎ প্রথমবারের জন্য তাদের শেয়ার বিক্রি করছে, তাদেরকে এই সবের মাধ্যমে বিক্রি করতে হয় এবং তাদের শেয়ারের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম করে দিয়েছে আমাদের শেয়ার মার্কেট বা সেবি, সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট। প্রাইমারি মার্কেটে তাহলে কি, প্রাইমারি মার্কেটে তাহলে কি, সাউন্ড কেটে কেটে যাচ্ছে, আমারটা ঠিকই আছে এখন, আমার ফুলি আসছে, তোমাদের বোধহয় নেটের প্রবলেম হলে সাউন্ড কেটে কেটে যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রাইমারি মার্কেট তাহলে কি, প্রাইমারি মার্কেটে হচ্ছে যেখানে প্রথমবারের জন্য মাদার কোম্পানি তার শেয়ার বিক্রি করে। তাহলে কি বললাম, মাদার কোম্পানি যেখানে প্রথমবারের জন্য কাস্টমারকে তার শেয়ার বিক্রি করছে। তাহলে মাদার কোম্পানি কি করছে, সেল করছে, আর কাস্টমার কি করছে, পারচেজ করছে। তার মানে প্রাইমারি মার্কেটে হয় কি, প্রাইমারি মার্কেটে হয় সেল অ্যান্ড পারচেজ। প্রাইমারি মার্কেটে হয় সেল অ্যান্ড পারচেজ। দেখো, প্রাইমারি মার্কেটে কাস্টমার একবার যখন শেয়ারটা পারচেজ করে নিল, প্রাইমারি মার্কেটে যখনই একবার শেয়ারটা কাস্টমার পারচেজ করে নিল, সঙ্গে সঙ্গে শেয়ারটা কোথায় চলে আসে, সঙ্গে সঙ্গে শেয়ারটা চলে আসে সেকেন্ডারি মার্কেটে, যেটাকে আমরা শেয়ার মার্কেট বলি। যখনই প্রথমবারের জন্য মাদার কোম্পানি শেয়ারটা বিক্রি করে দিচ্ছে, একজন কাস্টমার কিনে নিচ্ছে, কেনার সাথে সাথে সঙ্গে সঙ্গে শেয়ারটা চলে আসে শেয়ার মার্কেট বা সেকেন্ডারি মার্কেটে। তাই জন্য আমরা বলি, বইতেও বিভিন্ন লেখা থাকে, শেয়ার মার্কেটে সেল আর পারচেস হয় না, শেয়ার মার্কেটে কি হয়, শেয়ার মার্কেটে হয় রিসেল আর রিপারচেস। শেয়ার মার্কেটে কি হয়, শেয়ার মার্কেটে হয় রিসেল এন্ড রিপারচেস। সেল আর পারচেস হয় প্রাইমারি মার্কেটে, রিসেল আর রিপারচেস হয় সেকেন্ডারি মার্কেটে বা শেয়ার মার্কেটে। তাহলে আমি বুঝতেই পারছি ক্যাপিটাল মার্কেট মানেই যে শেয়ার মার্কেট, এটা কিন্তু নয়। আজ থেকে তোমরা এটা আর বলবে না, কারণ ক্যাপিটাল মার্কেটের একটা পার্ট হচ্ছে শেয়ার মার্কেট, তার মধ্যে গিল্টেজ মার্কেটও আছে, প্রাইমারি মার্কেটও কিন্তু আছে। আমরা চলে যাই, এরপর আমরা ডিটেলসে পড়া শুরু করি প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেট সম্পর্কে। চলে আসি ফার্স্টেই, যে আমরা কি পড়ছিলাম, প্রাইমারি মার্কেট একদিকে আমাদের ছিল প্রাইমারি মার্কেট, আর একদিকে ছিল সেকেন্ডারি মার্কেট বা শেয়ার মার্কেট যাকে আমরা বলছি। ফার্স্ট চলে আসি প্রাইমারি মার্কেট। প্রাইমারি মার্কেটে বিক্রি করার তিনটে পদ্ধতি আছে। ফার্স্ট হচ্ছে আইপিও। আইপিও কি, আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। আইপিও কি, ইনিশিয়াল, আমি লিখে দিচ্ছি, ইনিশিয়াল, ডিটেলসে বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ইনিশিয়াল পাবলিক অফার। আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। সেকেন্ড যে পদ্ধতি আছে আমি সবকটা ডিসকাস করে দিচ্ছি, এনএফও। এনএফও হচ্ছে নিউ ফান্ড অফার। আর লাস্ট যেটা হচ্ছে সেটা কি, এনএফও নিউ ফান্ড অফার। এখানে নিউ ফান্ড অফারটা 3 নাম্বার, যাই হোক আমি 2 নাম্বারটা পরে লিখে দিচ্ছি, এফপিও। এফপিও হচ্ছে ফলো আপ পাবলিক অফার। ফলো আপ পাবলিক অফার। এই তিনটে পদ্ধতির মাধ্যমে প্রথম শেয়ারগুলো বিক্রি হয় প্রাইমারি মার্কেটে। ফার্স্টেই চলে আসি, এগুলো পদ্ধতি কি, ইনিশিয়াল পাবলিক অফার প্রথমে আমি ব্যাখ্যা করি, ভালো করে শোনো। কোনো একটা কোম্পানি সেবি গোটাটাকে দেখে,
কোনো একটা কোম্পানি সেবির আন্ডারে রেজিস্টার্ডই না সেবির আন্ডারে, সে প্রথমবারের জন্য নিজেকে সেবির আন্ডারে রেজিস্টার্ড করলো এবং প্রথমবারের জন্য তার শেয়ার বিক্রি করলো। কি বললাম, একটা কোম্পানি সেবির আন্ডারে রেজিস্টার্ডই না, সে প্রথমবারের জন্য নিজেকে সেবির আন্ডারে রেজিস্টার করলো এবং প্রথমবারের জন্য সে তার শেয়ারকে বিক্রি করলো। এই ধরনের শেয়ারগুলোকে বলে হচ্ছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফার। কোন, আবার বলছি, কোন কোম্পানি সেবির আন্ডারে রেজিস্টার্ডই না, সে নিজেকে প্রথমবারের জন্য সেবির আন্ডারে রেজিস্টার করলো এবং প্রথমবারের জন্য তার শেয়ার বিক্রি কল আইপিও। এবং আইপিও কে বলা হয় কোন কোম্পানির চিপেস্ট শেয়ার। অবভিয়াসলি চিপেস্ট হবে, কারণ কোম্পানিটার কোনো ক্রেডিবিলিটি নেই, প্রথমবারের জন্য নিজেকে রেজিস্টার করছে সেবির আন্ডারে এবং প্রথমবারের জন্য তার শেয়ার বিক্রি করছে। অবভিয়াসলি তাকে প্রচুর চিপে শেয়ারটা বিক্রি করতে হবে, বেশি দাম রাখলে কেউ কিনবে না, কেউ পাত্তাও দেবে না। চলে যাই এনএফও। এনএফও না, আগে আমরা 3 নাম্বারটা করি, কারণ আমি এটা 2 নাম্বার সেবির আন্ডারে কোম্পানিটা রেজিস্টার্ড এবং অলরেডি এটার অনেক শেয়ার আছে যেটা আইপিও প্রসেসের মধ্যে দিয়ে গেছে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আগে সংজ্ঞাটা বোঝো। কোম্পানি সেবির আন্ডারে রেজিস্টার্ড এবং অলরেডি এর বিভিন্ন শেয়ার আইপিও প্রসেসের মধ্যে দিয়ে গেছে, অলরেডি চলে গেছে। ওমেজা, ওটা সাউন্ড শোনা যাচ্ছে না, ওটা তোমার নেটের প্রবলেম হচ্ছে, তুমি তাহলে একবার বাইরে গিয়ে আবার ঢোকো। আমার কোনো প্রবলেম নেই এখানে, কারণ এখানে নেট ঠিকই চলছে। আচ্ছা, কি বললাম, কোনো কোম্পানি সেবির আন্ডারে একদম রেজিস্টার্ড এবং সেবির আন্ডারে অলরেডি ওটা আইপিও প্রসেসের মধ্যে দিয়ে গেছে ওটা। তো এই রকম কোম্পানি তার কিছু অ্যাডিশনাল শেয়ার অ্যাডিশন করলো, সেটা যদি আমাদের প্রথমবারের জন্য যখন ছাড়ে, সেটাকে বলে ফলো আপ পাবলিক অফার। ক্লিয়ার হলো না? আমি আরেকবার ক্লিয়ার করে দিই। রিলায়েন্স একটা কোম্পানি, রিলায়েন্স অলরেডি সেবির আন্ডারে রেজিস্টার্ড এবং রিলায়েন্সের প্রচুর শেয়ার মার্কেটে অলরেডি আছে, কিন্তু রিলায়েন্স নতুন একটা সেক্টর লঞ্চ করলো, সেটা হচ্ছে জিও, রিলায়েন্স জিও। এই জিও কিন্তু আগে ছিল না, জিওটা কিন্তু আগে ছিল না। তাহলে জিও যখন নতুন লঞ্চ করলো, তখন এটা, যে রিলায়েন্স যদিও ওয়েল নোন কোম্পানি, তাও যেহেতু এই জিওর শেয়ার প্রথমবারের জন্য ছাড়ছে, ওটাকে কিন্তু প্রাইমারি মার্কেট হয়েই আসতে হবে। তো এই যে জিওর শেয়ার, যেটা রিলায়েন্সের অলরেডি একটা রেজিস্টার্ড এবং ওয়েল নোন কোম্পানি, যেটা অলরেডি আগে আইপিওর মাধ্যমে গেছে, সে যখন এই নিউ সেক্টরের শেয়ার ছাড়ছে বা কিছু অ্যাডিশনাল শেয়ার ছাড়ছে, মানে হয়তো জিও 30% শেয়ার ছাড়া ছিল, এখন 45% ছাড়বে, আরো 15% এক্সট্রা ছাড়ছে। এই যে অ্যাডিশনাল 15%, এটা তো নতুন মার্কেটে আসছে, এটা তো ছিল না আগে। তো নতুন সেক্টর বা অ্যাডিশনাল শেয়ার যখন ছাড়বে, সেটাকে বলবে ফলো আপ পাবলিক অফার, কারণ এগুলো অলরেডি রেজিস্টার্ড কোম্পানি, এটা নতুন শেয়ার তাকে ফলো করছে। আর আইপিও কি, কোম্পানিটার অস্তিত্বই ছিল না, নিজেকে রেজিস্টার করে প্রথমবারের জন্য ছাড়লো শেয়ার, সেটা আইপিও। এফপিও কি, ওয়েল এস্টাবলিশ কোম্পানি, যার অন্যান্য শেয়ার অলরেডি মার্কেটে চলছে, সে কিছু অ্যাডিশনাল শেয়ার বা নিউ সেক্টরের শেয়ার ছাড়লো, সেটা তাহলে এফপিও হয়ে ঢুকবে, কিন্তু প্রাইমারি মার্কেটে যেতেই হবে। মুকেশ আম্বানি বলে তুমি ছাড় পাবে এটা কিন্তু নয়। তাই সৌরভে কি এখানে ব্রডব্যান্ডে আছে? আমারও তো ব্রডব্যান্ড সৌরভ, তাহলে হতে পারে আমার নেট প্রবলেম হচ্ছে, কিন্তু এখানে তো লেখাগুলো তো সব টাইমেই উঠছে। তাই বাকিদের কি শোনা যাচ্ছে? হ্যাঁ, বাকিরা একটু বলো তো। সৌরভ, আমার কিন্তু এখানে মানে
যখন সাউন্ডের প্রবলেমটা আমার দিক থেকে, আমি কি করে বুঝতে পারি আমার দিক থেকে হচ্ছে না, কারণ লেখাগুলো আমি যা লিখছি সঙ্গে সঙ্গে ওটা স্ক্রিনে ভেসে উঠছে। আমার পাশে আরেকটা মোবাইল খোলা, তাতে দেখছি। যদি প্রবলেম হতো তাহলে আমি লেখা উঠতো স্ক্রিনে, সেটা হচ্ছে না, তার মানে ঠিকই আছে। যাই হোক, ঠিক আছে, দেখো এখন কিছু তো করা হচ্ছে, হয়তো হতে পারে, কিছু কিছু হচ্ছে, দেখা যাক। ঠিক আছে, এখন একটু হচ্ছে, যাই হোক। দেখো একটু অ্যাডজাস্ট করে করো, কি আর করবে, আমার তো কিছু করার নেই এটা। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এফপিওটা কি, এফপিও তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হলো। আইপিও কি জিনিস, আইপিও হচ্ছে সেই সমস্ত শেয়ার যেগুলো প্রথমবারের জন্য কোম্পানি নিজেকে রেজিস্টার করায় এবং প্রথমবারের জন্য শেয়ারটা বিক্রি হয়। আর এফপিও হচ্ছে সেই সমস্ত শেয়ার যেগুলো ওয়েল এস্টাবলিশড অ্যান্ড ওয়েল রেজিস্টার্ড কোম্পানি যখন সে নতুন সেক্টর বা অ্যাডিশনাল শেয়ার বিক্রি করে, সেগুলো এফপিওর আন্ডারে। এবার চলে যাই এনএফও। এনএফও কি, এনএফও হচ্ছে কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যখন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যখন স্টিপুলেটেড টাইম পিরিয়ডের জন্য, স্টিপুলেটেড টাইম পিরিয়ডের জন্য শেয়ারটাকে ছাড়ে। যখন কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি স্টিপুলেটেড টাইম পিরিয়ডের জন্য শেয়ার ছাড়ে প্রথমবার, অর্থাৎ কিছুই না, আইপিও এবং এফপিওর মতোই এনএফও, এই দুটোর মধ্যেই হয়, কিন্তু এনএফওর ক্ষেত্রে কি টাইমটা বাধা থাকে, অর্থাৎ শেয়ারটা 5 বছরের জন্য ছাড়া হচ্ছে। আইপিওতে বা এফপিওতে শেয়ারের কোনো টাইম বাউন্ড থাকে না, শেয়ারটা ছাড়া হচ্ছে। কিন্তু এনএফওতে কি টাইম বাউন্ড শেয়ার থাকে, মানে কি শেয়ারটা কিছু সময়ের জন্য ছাড়া হয়। সব কোম্পানি ছাড়ে নিজের, কিছুদিন আগেই যেমন অ্যাডিডাস ছেড়েছিল এরকম টাইম বাউন্ড শেয়ার, যে সেখানে কি টাইম বাউন্ড মানে কিছু অতিরিক্ত শেয়ার ছাড়ে। চলো আমি 100টা শেয়ার অ্যাডিডাস এক্সট্রা ছাড়লো এবং বলে দিল এই 100টা শেয়ার আমি 5 বছরের জন্য ছাড়ছি, 5 বছর পর কিন্তু তুমি চাও বিক্রি করতে না চাও আমাকে শেয়ারটা দিয়ে দিতে হবে, এবং তুমি এই এগ্রিমেন্টে শেয়ারটা কিনছো যে 5 বছর পর তুমি আমাকে শেয়ারটা ফিরিয়ে দেবে। এইরকম টাইম বাউন্ড শেয়ার গুলো হচ্ছে এনএফওর আন্ডারে পড়ে বা নিউ ফান্ড অফারের মধ্যে পড়ে। ক্লিয়ার? এটাতে এনএফওতে সেরকম কিছু মনে রাখতে হবে না, মনে রাখবে প্রাইমারি মার্কেটে যেগুলো টাইম বাউন্ড শেয়ার সেগুলোই হলো এনএফও। আরেকবার বলে দিচ্ছি, আইপিও কোনগুলো, প্রথম কোম্পানি যেগুলো নিজেকে রেজিস্টার্ড করে শেয়ার বিক্রি করলো। এফপিও কোনগুলো, অলরেডি রেজিস্টার্ড কিন্তু কিছু অ্যাডিশনাল শেয়ার বা নতুন সেক্টরের শেয়ার বিক্রি করলো। আর এনএফও কি টাইম বাউন্ড শেয়ার, প্রথমবারের জন্য ছাড়ছে, সঙ্গে অ্যাড কি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য ছাড়ছে, এই শেয়ারগুলোকে বলে এনএফও। এবার চলে আসি, যখনই একটা শেয়ার এই প্রাইমারি মার্কেটে একবার বিক্রি হয়ে গেল, কাস্টমার একবার যখনই শেয়ারটা কিনে নিল, তখনই শেয়ারটা কোথায় চলে আসবে, তখনই শেয়ারটা চলে আসবে সেকেন্ডারি মার্কেটে। সেকেন্ডারি মার্কেটে আমার পরিচিত, এটাতে 3 রকমের জিনিস আমাকে জানতে হবে। ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। শেয়ার মার্কেটে ঢোকার চাবিকাঠি বলা হয় ডিম্যাট অ্যাকাউন্টে। ডিম্যাট অ্যাকাউন্ট ইজ দ্য কি টু এন্টার শেয়ার মার্কেট। যেরকম মেট্রোতে ঢোকার জন্য স্মার্ট কার্ড বা কয়েন লাগে, তেমনি ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে আমাদের শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা বা শেয়ার মার্কেটে অ্যাক্সেস করার জন্য। আমরা যে কোনো সাধারণ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট শেয়ার মার্কেটে এন্টার করতে পারবো না। শেয়ার মার্কেটে আমাকে এন্টার করার জন্য আমাকে ডিম্যাট অ্যাকাউন্ট করতে হয়। এই ডিম্যাট অ্যাকাউন্টটা তোমাকে কে করে দেবে, করে দেবে তোমাকে ব্রোকার। ব্রোকার মনে রাখবে, ব্রোকার কোনো পার্সন হয় না, ব্রোকার হচ্ছে কি একটা কোম্পানি। ব্রোকার হয়, দালাল হয় কোম্পানি, যে তোমাকে ডিম্যাট অ্যাকাউন্টটা করে দেবে এবং তোমার হয়ে শেয়ারকে ম্যানেজ করবে, শেয়ার কেনা বেচা করবে তোমার হয়ে। তুমি চাইলে
কোম্পানি শেয়ার ব্রোকিং কোম্পানি থ্রু দিয়েই তোমাকে করতে হবে। যেরকম এখন শেয়ার ব্রোকিং কোম্পানি আছে ইন্ডিয়া বুলস, হ্যাঁ ইন্ডিয়া বুল, অক্টা প্লাস, দেখবে মোবাইলেও করা যায়, অক্টা প্লাসের অ্যাপ দিয়ে সবসময় অ্যাড দেয় যে আপনি নিজেই শেয়ার কিনতে পারেন। নিজে শেয়ার কিনতে পারেন না, অক্টা প্লাসের অ্যাপ দিয়ে তুমি শেয়ার কিনতে পারেন, ওটা নিজে শেয়ার কেনা নয়। তো যে প্রচুর ব্রোকিং কোম্পানি এখন আছে, এই ব্রোকার গুলোর কাজ হচ্ছে, ব্রোকিং কোম্পানির কাজ হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া এবং তোমার হয়ে শেয়ার কেনা বেচাকে ম্যানেজ করা। খেয়াল রাখতে হবে অক্টা প্লাস বা ইন্ডিয়া বুল কিন্তু শেয়ার কেনা বেচা ম্যানেজ করে না, বা অক্টা প্লাস কিন্তু তোমার হয়ে শেয়ারে কেনা বেচা করে না, বা ইন্ডিয়া বুলস তোমার হয়ে করে না। কি করে, এই ইন্ডিয়া বুলস এর আন্ডারে প্রচুর কর্মচারী আছে যারা ইন্ডিয়া বুলসের হয়ে তোমার শেয়ার কেনা বেচা করে। মানে ভাবো, ব্রোকার, ইন্ডিয়া বুলস তো ব্রোকার, আবার ব্রোকারের আন্ডারেও কর্মচারী, মানে ব্রোকারের ব্রোকার না তারা। ইন্ডিয়া বুলস আমাদের হয়ে শেয়ার ম্যানেজ করছে বলে আমাদের কাছ থেকে কমিশন চার্জ করছে, আবার ইন্ডিয়া বুলসের হয়ে ওই কর্মচারীরা কাজ করছে, দিয়ে ইন্ডিয়া বুলসের কাছ থেকে স্যালারি বা ওর কমিশনের ওপরও কমিশন চার্জ করছে। এই ব্রোকার যারা কোম্পানি, ব্রোকিং কোম্পানির হয়ে কাজ করে ব্রোকিং কোম্পানির উপর কি করে, যে ব্রোকিং কোম্পানির উপর কমিশন চার্জ করে, তাদেরকে বলা হয় জবার্স। তাদেরকে কি বলা হয়? জবার্স। জবার্স মানে কি? ব্রোকার। জবার্স হচ্ছে ব্রোকার, যাদেরকে ভারতের ক্ষেত্রে বলা হয় যাদের তারাবানি ওয়ালা। ভারতে তাদের বলা হয় তারাবানি ওয়ালা। ভারতে তো অদ্ভুত নাম, ভারতে ব্রোকারদের, জবার্সদের বলা হয় তারাবানি ওয়ালা। এই তিনটের উপর ভিত্তি করে আমাদের শেয়ার মার্কেট টিকে আছে। মনে রাখতে হবে এই তিনটে ব্রোকিং সিস্টেম নেই এরকমও দেশ আছে যেখানে ব্রোকার মাঝখানে নেই, তুমি ডিরেক্ট শেয়ার কেনা বেচা করতে পারো কোম্পানির সাথে। সেখানে একটা কোম্পানির প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে তুমি নিজে ইন্ডিভিজুয়ালি কিন্তু শেয়ার কেনা বেচা করতে পারো। তো এই যে ব্রোকার ছাড়া যে শেয়ার মার্কেট, সেটাকেই বলে ইসিএন মার্কেট। ইসিএন মানে কি? ইলেকট্রনিক্স কমিউনিকেশন নেটওয়ার্ক। ইলেকট্রনিক্স কমিউনিকেশন নেটওয়ার্ক, ইলেকট্রনিক্স কমিউনিকেশন নেটওয়ার্ক। হঠাৎ করে এটা কেন বললাম? 2017 বিসিএস মেনে এটা প্রশ্ন এসেছিল, তাই জন্য তোমাদের আমি বলে রাখলাম। ইসিএন হচ্ছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন নেটওয়ার্ক। জানো, ভারতের, পৃথিবীর বুকে 6 ধরনের মার্কেটের অস্তিত্ব আমরা স্বীকার করি। 6টা মার্কেটের মধ্যে কি কি পড়ে? অর্গানাইজড মার্কেট, আনঅর্গানাইজড মার্কেট, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ফরেক্স মার্কেট, আমরা আগের দিন পড়েছিলাম ফরেন এক্সচেঞ্জ মার্কেট, আর ইসিএন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন নেটওয়ার্ক। এই 6 ধরনের মার্কেট ওয়ার্ল্ডের ইকোনমিতে আছে। এর মধ্যে ইসিএনটা কি? ইসিএন হচ্ছে ব্রোকার ছাড়া যে ক্যাপিটাল মার্কেট, দ্যাট ইজ কল্ড ইসিএন, যেটার ভারতবর্ষে অস্তিত্ব নেই। তাহলে ভারতবর্ষে ক ধরনের মার্কেট আছে? 5 ধরনের মার্কেট আছে। ইসিএন কিন্তু ভারতবর্ষে নেই। ইসিএন আছে আমেরিকাতে, ইউএসএ তে ইসিএন মার্কেটের অস্তিত্ব আমরা জানি, ইউকে তেও ইসিএন মার্কেটের অস্তিত্ব আছে, কিন্তু ভারতবর্ষের বুকে কিন্তু ইসিএন মার্কেটের অস্তিত্ব নেই। ভারতবর্ষে 5 ধরনের মার্কেট আছে: অর্গানাইজড, আনঅর্গানাইজড, ক্যাপিটাল, মানি আর ফরেক্স মার্কেট। ক্লিয়ার? তো এটা কিন্তু আমাকে একটু মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমার টোটাল শেয়ার মার্কেটের স্ট্রাকচার। আমি শেয়ার মার্কেটের স্ট্রাকচার বোঝালাম, শেয়ারের স্ট্রাকচার কিন্তু বোঝাইনি। শেয়ারের স্ট্রাকচারে আমাকে ইকুইটি শেয়ার, প্রেফারেন্সিয়াল শেয়ার, ডিবেঞ্চার এগুলো সম্পর্কে জানতে হবে। সেটা আজকের আমার বিষয় না। আজকের আমার বিষয় হচ্ছে শেয়ার মার্কেটের স্ট্রাকচার বোঝানো, যেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের টোটাল ভারতবর্ষের শেয়ার মার্কেটের স্ট্রাকচার। এর মধ্যে তাহলে কি কি আছে? ক্যাপিটাল মার্কেটে, ভারতবর্ষের যে ক্যাপিটাল মার্কেটের অস্তিত্ব, তার মধ্যে আমরা দেখে নিয়েছি গিল্টেজ মার্কেট আছে, তার মধ্যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট পেয়েছি। ইন্টারন্যাশনাল মার্কেটটা দু রকম, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা সেকেন্ডারি মার্কেট।
ইন্টারন্যাশনাল মার্কেটের ইন্টারন্যাশনাল নামটা কেন? কারণ সেখানে 15% জায়গা রিজার্ভ আছে ফরেন কোম্পানিগুলোকে নিজের শেয়ার বিক্রি করতে দেওয়ার জন্য। মানে ওটা যেরকম আমাদের চাকরি বা ইয়েতে রিজার্ভেশন আছে পার্লামেন্টে, সেরকম শেয়ার মার্কেটেও রিজার্ভেশন আছে 15%। এটা কিন্তু 15 থাকে না, এখন 15 আছে, পরে 20ও হতে পারে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করে সেবির সাথে পরামর্শ করবে। তো এখন 15% আছে, তাই আমি 15-15 বলছি। 15% জায়গা আছে যেখানে শেয়ার মার্কেট বাইরের দেশের লোকেরা এসে নিজেদের শেয়ার বিক্রি করতে পারবে। তো ইন্টারন্যাশনাল মার্কেটের আন্ডারে প্রাইমারি মার্কেট আছে যেখানে প্রথমবারের জন্য শেয়ার বিক্রি হয়, আর সেকেন্ডারি মার্কেট আছে যেখানে প্রথমবারে বিক্রি হওয়ার পরেই শেয়ারটা সেকেন্ডারি মার্কেটে চলে আসে, যেটাকে আমরা শেয়ার মার্কেট বলে চিনি। প্রাইমারি মার্কেটে 3 ভাবে শেয়ার বিক্রি হয়। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফার। যার ইনিশিয়াল পাবলিক অফার কি? যে কোম্পানি রেজিস্টার্ড না, প্রথমবারের জন্য নিজেকে রেজিস্টার্ড করে এবং প্রথমবারের জন্য সে শেয়ার বিক্রি করে, এটা হচ্ছে আইপিও। এফপিও কি? অলরেডি রেজিস্টার্ড সেবির আন্ডারে, কিন্তু নতুন কোন সেক্টর খুলছে, যেমন রিলায়েন্স অয়েল, রিলায়েন্স মানে স্টিল, এগুলো অলরেডি আছে, কিন্তু রিলায়েন্স নতুন একটা সেক্টর খুলছে জিও শেয়ার, তাহলে কোথা দিয়ে আসবে? এফপিওর মাধ্যমে। যখন রেজিস্টার্ড এবং ওয়েল রিনাউন্ড কোম্পানি নতুন কোন সেক্টর বা কিছু অ্যাডিশনাল শেয়ার ছাড়ে, তখনও সেটাকে প্রাইমারি মার্কেটের থ্রু দিয়েই ঢুকতে হয়, সেটাকে বলে এফপিও, ফলো আপ পাবলিক অফার। আর এনএফও কি? এনএফও কিচ্ছু না, টাইম বাউন্ড শেয়ার। টাইম বাউন্ড যখন প্রথম শেয়ার বিক্রি হয় সেটাকে বলে এনএফও। এগুলো স্টিপুলেটেড টাইম পিরিয়ডের জন্য বিক্রি হয়। এবার চলে আসি সেকেন্ডারি মার্কেট। যখনই শেয়ারটা কাস্টমার কিনে নেয় তখনই সেটা সেকেন্ডারি মার্কেটে চলে আসে। সেকেন্ডারি মার্কেট 3টে পিলারের ওপর দাঁড়িয়ে আছে। ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে সেকেন্ডারি মার্কেটে অ্যাক্সেস করার কি, চাবি। এটা কিছুই না, এটা জাস্ট একটা অ্যাকাউন্ট, যেরকম তোমাদের সেভিংস অ্যাকাউন্ট হয় এক্সিস ব্যাংকে, এই সেরকম ডিম্যাট অ্যাকাউন্ট করতে হয়, যেটা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে তুমি শেয়ার মার্কেটে টাকা লাগাতে পারো এবং শেয়ার মার্কেট থেকে প্রফিট তুলতে পারো। স্পেশাল অ্যাকাউন্ট ফর অ্যাক্সেসিং শেয়ার মার্কেট। তো স্যার ডিম্যাট অ্যাকাউন্টটা আমাকে কি ব্যাংক দেবে? না, ডিম্যাট অ্যাকাউন্ট কোনো ব্যাংক দেয় না। ডিম্যাট অ্যাকাউন্ট তোমাকে প্রোভাইড করবে শেয়ার ব্রোকার। ব্রোকার মানে যেগুলো শেয়ারের ব্রোকিং কোম্পানি, বড় বড় দালাল কোম্পানি, যেরকম ইন্ডিয়া বুলস, অক্টাকোর, আইসিআইসিআই, প্রুডেন্সিয়াল, এগুলো শেয়ার ব্রোকার হিসেবে কাজ করে, যেগুলো তোমার হয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেয় এবং তোমার হয়ে শেয়ার কেনা বেচাকে ম্যানেজ করে। তার বদলে ওরা তোমার থেকে কিছু কমিশন চার্জ করে। ডেফিনেটলি ইন্ডিয়া বুলস তোমার হয়ে শেয়ার ম্যানেজ করে না, ইন্ডিয়া বুলস তার জন্য আবার কর্মচারী রেখেছে। সেই কর্মচারী কি করে? তোমার হয়ে ইন্ডিয়া বুলস এর হয়ে তোমার শেয়ারটা ম্যানেজ করে দেয় এবং ইন্ডিয়া বুলস যে কমিশন পায় তার উপর ও কিছু এক্সট্রা কমিশন চার্জ করে। এদেরকে বলা হয় জবার্স, যাদেরকে ভারতে বলা হয় তারাবানিওয়ালা। যারা পার্টি, যদি বাংলা ভাষায় বলতে হয়, তারা হচ্ছে ব্রোকার, দালালের দালাল। যেখানে যেখানে এই ব্রোকিং সিস্টেমটা থাকে না, শেয়ার মার্কেট ডাইরেক্ট বায়ার এবং সেলার মিট করতে পারে শেয়ার মার্কেটে, সেই ব্রোকার মাঝখানে থাকে না, সেই ধরনের মার্কেটকে বলে ইসিএন বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন নেটওয়ার্ক। আমি বলেছি পৃথিবীতে 6 ধরনের মার্কেট আছে: অর্গানাইজড মার্কেট, আনঅর্গানাইজড মার্কেট, অর্গানাইজড মার্কেট, আনঅর্গানাইজড মার্কেট, তারপর কি বললাম? ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, তারপর হচ্ছে ফরেক্স মার্কেট, আগের দিন তোমরা পড়েছো, আর লাস্ট হচ্ছে ইসিএন। ভারতবর্ষে ইসিএন মার্কেটের অস্তিত্ব নেই। ভারতবর্ষে মোট 5 ধরনের মার্কেট আছে। হ্যাঁ, ডেফিনেটলি সৌভিক, মিউচুয়াল ফান্ড তো ব্রোকিং সিস্টেমে, আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, ডেফিনেটলি ওটা ব্রোকিং সিস্টেমের মধ্যেই পড়ে। মিউচুয়াল ফান্ড তুমি সেই কোম্পানির কাছ থেকে গিয়ে কিনতে পারবে না, তোমাকে কারো মাধ্যমেই কিনতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাই, তাহলে ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমাদের ক্যাপিটাল মার্কেটের স্ট্রাকচার বোঝার কথা ছিল, আমরা বুঝেছি। ডেফিনেটলি কোনোদিন আমরা শেয়ার সম্পর্কেও পড়বো, শেয়ারের স্ট্রাকচার বুঝবো, যে শেয়ার কি কি ধরনের হয়, স্ক্রিপ্ট শেয়ার কি, সোয়েট শেয়ার কি, তারপর
তোমার প্রেফারেন্সিয়াল শেয়ার কি, ইকুইটি শেয়ার কি, ইকুইটি শেয়ার কি, তারপর ডিবেঞ্চার্স কি, এগুলো কনভার্টেবল ডিবেঞ্চার্স, ইনকনভার্টেবল ডিবেঞ্চার্স, রেডিমেবল ডিবেঞ্চার্স, ডিবেঞ্চার্স প্রচুর প্রচুর জিনিস পড়তে হয় শেয়ার ডিবেঞ্চারে। সেগুলো শেয়ারের স্ট্রাকচারও আমি ডেফিনেটলি একদিন পড়াবো। তো আজকে আমাদের এটাই পড়া ছিল। এবার আমি তাহলে আশা করি সবার ক্লিয়ার। আমাদের তো এই ক্লাস অলরেডি তোমাদের দেওয়া আছে ইউটিউবে, ডেফিনেটলি ইউটিউবে দেখে নেবে। এবার ওখানে দেখলে অনেকটাই বুঝতে পারবে ব্যাপারগুলো। ওখানে শেয়ারটাও দেওয়া আছে, তাও আমি শেয়ারটা আরেকদিন পড়িয়ে দেবো, কারণ চ্যাপ্টারটা কঠিন, বুঝতে সময় লাগে, তাই একটুখানি বুঝে পড়তে হবে। তাহলে এবার আমি চলে যাই আমাদের 2018 কোয়েশ্চেন সলভে। আমাদের আগের দিন 40 অবধি হয়েছিল, অর্থাৎ দুটো সেশন হয়ে গেছে। আমরা আজকে 41 থেকে 60 অবধি করব। তাহলে আমরা স্টার্ট করে দিই আমাদের প্রশ্ন পর্ব। তোমরা রেডি হয়ে যাও, কিপ্যাডে হাত, এবার তো তোমাদের কাজ। ফার্স্ট দেখো 41, ইন ইন্ডিয়া জিডিপি ইজ হায়ার দ্যান জিএনপি। দেখি ন্যাশনাল ইনকাম কেমন বুঝেছো, ক্লাস কেমন করেছো, সেটা এটা আনসার করা দেখলেই বুঝতে পারবো কি হবে আনসার। 41 এর আনসার কি হবে? 41 এর আনসার কি হবে? এখনো কারো কাছ থেকে আনসার পাইনি। ডোরেমন সি, দেবজানি সি, বাকিদের অলরেডি কিন্তু ন্যাশনাল ইনকামের ক্লাস দেওয়া আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ডাব্লিউবিসিএস এবং গোটা ইকোনমিক্স এর জন্য। শাকিলা, সঙ্গীতা সি, জয়শ্রী, রিঙ্কু, সাহারানা সবাই সি দিয়েছে। আচ্ছা আমি একটু ব্যাখ্যা করে দিই এখানে হালকা করে। দেখো জিডিপি কি, আমি বলেছি জিডিপি, জিডিপি হচ্ছে লোকেশন বেস, অর্থাৎ জিডিপির মধ্যে কি কি পড়ে, জিডিপির মধ্যে কি পড়ে, ইন্ডিয়ার মধ্যে যারা বসবাস করে সেই সমস্ত ইন্ডিয়ান, প্লাস ইন্ডিয়ার মধ্যে যারা ফরেনার আছে তাদের কামাই। কারণ তুমি বলবে স্যার ফরেনার কেন, ফরেনাররা কি, জিডিপি হচ্ছে লোকেশন বেস, মানে ইন্ডিয়ার লোকেশনের মধ্যে যা কামাই হচ্ছে সবটাই জিডিপি। তো ইন্ডিয়ার লোকেশনের মধ্যেই তো ফরেনাররা কামাচ্ছে, তাহলে সেটা জিডিপি। আর জিএনপি কি, জিএনপি হচ্ছে ইন্ডিয়ানদের কামাই, ইন্ডিয়ানদের কামাই, সেই সঙ্গে এনআরআইদের কামাই। এনআরআই মানে যারা ইন্ডিয়ান, অর্থাৎ এটা হচ্ছে সিটিজেনশিপ বেস, ওটা হচ্ছে লোকেশন। আর এটা হচ্ছে জিএনপি হচ্ছে দেশের সিটিজেনদের কামাই। দেখো ইন্ডিয়ানদের কামাই তো থাকবে, আর এনআরআই আমেরিকা, ইংল্যান্ড যেখানে গিয়ে কামাও সে তো ইন্ডিয়ার সিটিজেন, সে তো ইন্ডিয়ান সিটিজেন, তাহলে ডেফিনেটলি তাদের কামাইটা হবে। কিন্তু ফরেনার যতই সে ইন্ডিয়ার ভেতর কামাক, তারা তো আমাদের সিটিজেন না, হবে না। তাহলে জিএনপি সমান সমান কি হয়, জিএনপি সমান সমান কি হয়, জিডিপি, জিডিপির মধ্যে এক্সট্রা কি ঢুকে গেছে, ফরেনারদের ইনকাম, যেটা জিএনপি তে নেই। তাহলে মাইনাস করে দিই ফরেনারদের ইনকাম, মাইনাস ফরেনার, আর সঙ্গে জিএনপি তে কি ঢুকছে এক্সট্রা করে, এনআরআই, এটা জিডিপি তে নেই, তাহলে প্লাস এনআরআই। এইটাই হচ্ছে রিলেশন। তাহলে আমি যদি জিডিপি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কি হচ্ছে, জিডিপির মাইনাসটা কমন নিলে ফরেনার প্লাস হয়ে যাবে, ফরেনার মাইনাস এনআরআই, তাই না? তার মানে এটাকেই কি বলা হয়, এটাকে বলা হয় নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। যখন নেট ফ্যাক্টর অফ ইনকাম ফ্রম অ্যাব্রডটা কি জিনিস, দেখো এখানে আমি মাইনাস কেন কমন নিলাম, কারণ আমাদের দেশে ফরেনারদের কামাই সবসময় বেশি। আর যদি এনআরআইদের কামাই বেশি থাকতো তাহলে কিন্তু আমাকে মাইনাস কমন নিতে হতো না। মনে করো এনআরআইরা ভারতের বাইরে থেকে 150 টাকা কামিয়ে আনছে, আর ফরেনাররা আমাদের দেশ থেকে 100 টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কি 150 মাইনাস 100 কত হতো, দুটো মিলে প্লাস 50 হতো। অর্থাৎ আমাদের নেট ফ্যাক্টর ইনকাম, অর্থাৎ নেট কামাই 50 টাকা থাকতো। কিন্তু আজকে আমাদের উল্টোটা হয়, স্বাধীনতার পর থেকে আমরা কোনোদিন এটাকে পজিটিভ বানাতে পারিনি। সবসময় আমাদের দেশে ফরেনাররা বেশি নিয়ে যায়, মানে 150 নিয়ে চলে গেল, আর এনআরআইরা 100 নিয়ে আসে। পরে আমাদের ক্ষেত্রে সবসময় ফরেনার বেশি থাকে, তাই জন্য আমাদের ক্ষেত্রে নেট ফ্যাক্টর অফ ইনকাম সবসময় নেগেটিভ থাকে, আমরা কোনোদিন প্রফিট করতে পারি না, ফরেনাররা বেশি নিয়ে চলে যায়।
তাই জন্য আমাদের দেশে যেহেতু এটা মাইনাস, এই যে মাইনাস থাকে, তাই জন্য জিডিপি থেকে ডেফিনেটলি কিছু না কিছু মাইনাস হচ্ছে, কারণ আমরা তো সবসময় নেগেটিভ নেট ফ্যাক্টর ইনকামে। তাহলে জিডি থেকে মাইনাস হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশে কি হচ্ছে, সব সময় কি হচ্ছে, আমাদের দেশে কি হচ্ছে, জিএনপিটা আমাদের দেশে সব সময় কম হয়ে যাচ্ছে। জিএনপি সব সময় কম হয়ে যাচ্ছে, কারণ জিডিপি থেকে কিছু একটা মাইনাস হয়ে তবে জিএনপিটা আসছে। তাই জন্য আমাদের দেশে জিডিপিটা হায়ার, কারণ আমাদের ফরেনাররা বেশি কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের নেট ফ্যাক্টর অফ ইনকাম নেগেটিভ। এটা কিন্তু ডিটেলসে আমি শর্টে বললাম, ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে ডিটেলসে বলা আছে, আমি তাও তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। চলে যাও 42 নাম্বার প্রশ্নে। 42 কার কাছ থেকে অ্যান্সার সবচেয়ে আগে আসবে, এটা তো সবাই পারবে আশা করি, সবার কাছ থেকে অ্যান্সার আশা করছি একদম। যে আমাদের দেশে ন্যাশনাল ইনকাম কে পরিমাপ করে? আমাদের দেশে ন্যাশনাল ইনকাম কম্পাইল করার দায়িত্ব, দেখাও লেখাটা দেখো, কম্পাইল করার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যেটা 2 মে 1951 তৈরি হয়েছিল। 2 মে 1951, যার হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত, এবং এর হেড আছে এখন কে? ইন্দরজিৎ সিং। এগুলো তোমরা জানো, আমি জাস্ট ঝালিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে, সিএসওর ওপর দায়িত্ব কিন্তু কম্পাইল করার, ক্যালকুলেট করার, কিন্তু এই যে ন্যাশনাল ইনকাম, এর ডাটা সংগ্রহ করে কে? ডাটা সংগ্রহ করে কিন্তু এনএসএসও, ডাটা সংগ্রহ করে এনএসএসও। ডাটা সংগ্রহের দায়িত্বে থাকে না বিরু, 1950 নয়, 1951। ডাটা সংগ্রহের দায়িত্বে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এ ডাটা কালেক্ট করে দেয়, এবং সেই ডাটা অনুযায়ী সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন কি করে? এটাকে কম্পাইল করে, অর্থাৎ ডাটাটাকে কম্পাইল করে কিন্তু সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এটা খেয়াল রাখতে হবে। এনএসএসও আর সিএসও দুটোই কার আন্ডারে পড়ে? কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স। যদি মনে না থাকে লিখে রাখো, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এনএসএসও এবং সিএসও দুটোই কার আন্ডারে পড়ে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে। চলে আসি 43 নাম্বার প্রশ্ন। 43 কে অ্যান্সার করবে দেখি, ফার্স্ট কার অ্যান্সার আসবে? 43 সবাই সি করেছো নাকি? সবাই সি করেছে। রুকসার, বীরু, সঙ্গীতা, দেবযানী, শাকিলা, সঞ্জয়, রিঙ্কু, ডোরেমন, সবাই সি করেছে। কি বলেছে? স্টক এক্সচেঞ্জের দায়িত্ব কার ওপর আছে? এটা আর কি প্রশ্ন, এটা তো সোজা প্রশ্ন, সবাই পারবে। স্টক এক্সচেঞ্জের দায়িত্ব আছে সেবির ওপর, এতক্ষণ ধরে আমি পড়ালাম। সেবির ওপর টোটাল স্টক এক্সচেঞ্জের দায়িত্ব। সেবি যেটা তৈরি হয়েছিল 1980 সালে, কিন্তু দুর্ভাগ্যক্রমে 1980 না, সরি 88 সালে, দুর্ভাগ্যক্রমে এটা 88 সালে, আমার দেরি হয়ে গেল, আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, 1988 সালে এটা তোমার ফরমেশন হয়েছিল, কিন্তু 1988 সালে এটা প্রপারলি ওয়ার্ক করতে পারেনি। 1991 এটা নিয়ে অ্যাক্ট চালু হয়, এবং 1991 অ্যাক্ট অনুযায়ী 1992 থেকে সেবি কাজ করা শুরু করে। 1992 12 এপ্রিল থেকে, 1992 12 এপ্রিল থেকে সেবি কাজ করা শুরু করে। 1988-তে যদিও এটার ফরমেশন হয়ে গেছিল। সেবির হেডকোয়ার্টার তোমরা জানো মুম্বাইতে, এর হেড এখন আছে অজয় তিয়াগি। এটা কিন্তু ভারতবর্ষের একটা রেগুলেটরি অথরিটির মধ্যে পড়ে। তোমরা জানো শেয়ার মার্কেটের রেগুলেটরি বা ক্যাপিটাল মার্কেটের রেগুলেটরি যেরকম সেবি, তেমনি আমি আরেকটাও রেগুলেটরি কথা বলে দিই, সেটা হচ্ছে আইআরডিআই, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, যেটা টোটাল ইন্স্যুরেন্স সেক্টরের দায়িত্বে আছে। 1999 সালে এটার ফরমেশন। এটার হেডকোয়ার্টার কিন্তু হায়দ্রাবাদে, এটার হেডকোয়ার্টার হায়দ্রাবাদে। আর এখানে কে হেড আছে এখন? তোমরা জানো সবাই, সুভাষ চন্দ্র খুন্তিয়ার। এটার হেড আছে সুভাষ চন্দ্র খুন্তিয়ার। এখন আইআরডিএআই এর হেড আছে কিন্তু সুভাষ চন্দ্র খুন্তিয়ার। হ্যাঁ, ডোরেমন আজকে একদম ফর্মে আছে।
তাহলে এটাও মনে রাখতে হবে। আরো একটা হেড আছে, সেটা হচ্ছে আরবিআই। আরবিআই সম্পর্কে কিছু বলার নেই, আরবিআই সম্পর্কে তোমরা সবাই জানো। আমি পরের প্রশ্নে চলে যাই। 44 নাম্বার প্রশ্ন, দেখি এটার আনসার কিরকম আসে। এটার আনসার কিরকম আসে, খুব ইম্পর্টেন্ট। আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টার, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি চ্যাপ্টারের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। দেখি কার অ্যান্সার আসে। একটু ট্রিকি কোয়েশ্চেন, তাই জন্যই বললাম অ্যান্সারটা কার আসে। ডোরেমন অ্যান্সার করেছে এ, ইপসিতা প্রশ্ন করেছে এ হবে কি, বাকিরা সবাই ডি ডি ডি, মৃণাল এ, সৌরভ ডি ডি। দেখো একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, যে ভুলটা এটাই হয় সবাই, যে মনে রাখবে আমাদের পভার্টির সাথে আমাদের ইনকাম বা আমাদের স্যালারি বা আমাদের ওয়েজের কোনো সম্পর্ক নেই। আমাদের ইনকাম, স্যালারি, ওয়েজ এর কোনো সম্পর্ক নেই আমাদের পভার্টি লাইনের সাথে। আমাদের পভার্টি লাইন দুটো জিনিসের ওপর ভিত্তি করে করা হয়। মেন সবার আগে যেটাকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে এক্সপেন্ডিচার, আমরা খরচ কত করছি, এক্সপেন্ডিচার। সেটা কিন্তু ইনকাম নয় বা ওয়েজ নয়, আমরা খরচ কত করছি। এই যে তোমরা শোনো যে এত টাকা, তার নিচে আয় না হলে বিপিএল, ওটা আয় না, ওটা আমরা বানিয়ে দিয়েছি, ওটা আয় নয়। আমরা যদি এত টাকার নিচে খরচা না করতে পারি তবে আমরা বিপিএল, এক্সপেন্ডিচারের ওপর হয়। আর 2 নম্বর গুরুত্ব যেটা করা দেওয়া হয় সেটা সচিন টেন্ডুলকার কমিটির সুপারিশে, তোমরা জানো বিপিএল এ কমিটি গুলো তো পড়তেই হবে, রঙ্গরাজন কমিটি, টেন্ডুলকার কমিটি, টোটাল 4খানা কমিটি আমাদের বিপিএল নিয়ে তৈরি হয়েছে। ভিডিও ক্লাসে ডিটেলসে থাকবে। তো 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা কত কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করছি বা আমাদের কত ফুড কনজাম আমরা করছি তার উপর। তবে এটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয় না, মেন প্রায়োরিটি এটা, সেকেন্ড প্রায়োরিটি দেওয়া হয় এটাকে। ক্লিয়ার? হ্যাঁ, 2400 2100, যাই হোক, কত কিলো ক্যালোরি খাদ্যের ওপর আমাদের হচ্ছে সেটা কিন্তু সেকেন্ড প্রায়োরিটি। এবার দেখো প্রবলেম হচ্ছে এই বছরের প্রশ্নে এক্সপেন্ডিচারটা দেয়নি, মানে মেনটাকে দেয়নি। তাহলে অবভিয়াসলি তোমাকে 2 নাম্বারটা চুজ করে নিতে হবে। দেখো বাকিগুলো মাইনরিটি গ্রুপ, এর সাথে কোনো বিপিএল এর সম্পর্ক নেই। নেক্সট কি, মিনিমাম নাম্বার অফ ডেজ, কোনো ব্যাপার নয়, কারণ ওয়েজের সাথে কোনো কাজের সাথে কোনো সম্পর্ক নেই। নেক্সট হচ্ছে মিনিমাম ওয়েজ, এর সাথেও কোনো সম্পর্ক নেই, ওয়েজ তোমার যা হোক হোক। তার মানে আমাকে বাধ্য হয়ে এখানে ফুড বাস্কেটটাই টিক করতে হবে। কিন্তু ফুড বাস্কেট আর এক্সপেন্ডিচার দুটোই যদি অপশনে থাকতো তাহলে কিন্তু আমাকে এক্সপেন্ডিচার টিক করতে হতো, কারণ 90% এটাকেই ক্রেডিবিলিটি দেওয়া হয়। কিন্তু এখানে নেই, তাই জন্য আমাকে বাধ্য হয়ে 2 নম্বরটা বেছে নিতে হচ্ছে। চলে আসো নেক্সট 45 নাম্বার, অল ট্যাক্সেস কাম আন্ডার। এটা তো সবাই জানো, ফিসকাল পলিসি তোমরা অলরেডি পড়েছো, ভিডিও ক্লাস আমি আপলোড করে দিয়েছি। তো 45-এর অ্যান্সার সবার থেকেই আশা করছি। বিরু এ, এ নেহা, সঙ্গীতা দিয়েছে ডি, দেবসাথী, দেবস্মিতা, সাহারানা, রাজেশ ডি দিয়েছে, বাকিরা এ দিয়েছে। আচ্ছা চলে আসছি, এটা ডি কেন অ্যান্সার হবে? আচ্ছা যাই হোক, বলে দিই যে আমাদের যে ফিসকাল পলিসি আছে, অর্থাৎ গভর্নমেন্টের বাজেটিং সিস্টেম, তাতে 2 রকমের অ্যাকাউন্ট আছে, একটা রেভিনিউ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমি বারবার বলি, রেভিনিউ অ্যাকাউন্টে সেই সমস্ত টাকাগুলো রাখা হয় যেগুলো কোনো পিছুটান নিয়ে আসে না, অর্থাৎ গভর্নমেন্ট সেগুলোকে যেখানে ইচ্ছা খরচা করতে পারে, ফেলে দিতে পারে, হসপিটাল তৈরি করতে পারে, রাস্তা তৈরি করতে পারে, ফ্রিতে চাল দিতে পারে, ক্লাবে টাকা দিতে পারে, যা ইচ্ছা করতে পারে। অর্থাৎ যে টাকা কোনো রকম পিছুটান নিয়ে আসে না, সেই টাকাগুলো রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে আসে। আর যে টাকা পিছনে চাপ নিয়ে আসে, মানে কারো কাছ থেকে ধার নিল, কোনো কোম্পানি বিক্রি করে দিল, মনে করো ইন্ডিয়ান অয়েল আছে, এই যে যেমন এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিল। আচ্ছা এয়ার ইন্ডিয়া তো বিক্রি করে দিল, গভর্নমেন্ট তার এগেনস্টে অনেক টাকা পেয়ে গেল, কিন্তু সেই টাকা নিয়ে যদি অ্যাশ করে সেটা তো গভর্নমেন্টের হবে না, সেই টাকা যেখানে ইচ্ছা খরচা করতে পারবে না, কারণ গভর্নমেন্টের একটা অ্যাসেট চলে গেল। গভর্নমেন্ট ওই টাকা
দিয়ে আরেকটা অ্যাসেট বানানোর চেষ্টা করবে। কারণ তোমার কাছে যে বাড়িটা আছে সেটা 50 লাখ টাকা দিয়ে তুমি বেচে দিয়ে যদি ভাবো তুমি 50 লাখের মালিক, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ ওই 50 লাখ টাকা দিয়ে তোমার ঘরের ছাদটা চলে গেল, এবার তোমাকে আরেকটা ছাদ খুঁজে নিতে হবে। তুমি 50 টাকার মালিক হয়ে 50 লাখ টাকার মালিক হয়ে স্টেশনে রাত কাটাতে পারবে না, বা ওই টাকা দিয়ে তুমি ফুর্তি করে উড়াতে পারবে না। তাহলে তোমার একটা যখন অ্যাসেট চলে গেল, তোমাকে ভাবতে হবে আরেকটা অ্যাসেট কি। অর্থাৎ যে টাকাগুলো পিছু টান নিয়ে আসে সেগুলো ক্যাপিটাল মার্কেটে পড়ে, সোজা ভাষায় এইভাবে বোঝাতে হয়। তাহলে রেভিনিউ অ্যাকাউন্টে পিছু টান ছাড়া আর ক্যাপিটাল অ্যাকাউন্টে পিছু টান নিয়ে। তাহলে মনে রাখতে হবে রেভিনিউ অ্যাকাউন্টে কোন টাকাগুলো আছে, ট্যাক্স। কারণ ট্যাক্স কোনো পিছু টান নিয়ে আসে না, ট্যাক্সকে গভর্নমেন্ট যেভাবে ইচ্ছা খরচা করতে পারে। জনগণের উন্নতির জন্য খরচা করতে পারে, ক্লাবের উন্নতির জন্য খরচা করতে পারে, নিজের ব্যাংক অ্যাকাউন্টের উন্নতির জন্য খরচা করতে পারে, যা ইচ্ছা হবে খরচা করতে পারে। যেমন তোমার ধরো ফাইন, এই যে হেলমেট না পরার জন্য ফাইন, ট্রেনের টিকিট না কাটার জন্য ফাইন, এই টাকা কোনো পিছু টান নিয়ে আসে না, গভর্নমেন্ট যেখানে ইচ্ছা খরচা করতে পারে। তাই ট্যাক্স, ফাইন, চালান, তারপর কোনো দেশকে যদি টাকা দেয় তার যে ইন্টারেস্ট, এগুলো গভর্নমেন্টের কোনো পিছু টান ছাড়া আসে। তাই এগুলো রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ে। মনে রাখবে এগুলো থেকে প্রশ্ন প্রতি বছর আসে, ওই জন্য এতটা করে বললাম। নেক্সট চলে আসো 46, দ্য মেইন ফাংশন অফ এক্সিম ব্যাংক। কিছু বলার নেই, এটা এক্সিম ব্যাংকের ফাংশন। এক্সিম ব্যাংক মানে বুঝতেই পারছো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, সবাই সি করেছে। এক্সিম ব্যাংক যেটা তৈরি হয়েছে 1992 সালে, 1992 তে, যার হেডকোয়ার্টার মুম্বাইতে। আর এখন হেড আছে কে, ডেভিড রাসকুইনহা। এখন হেড আছে ডেভিড রাসকুইনহা। এটার কাজ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট কে প্রমোশন করা। এই যে টু প্রমোট এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্ট এন্ড কি এটা, কার্টেল ইম্পোর্ট। আচ্ছা, ইম্পোর্ট কে কমিয়ে করা, মানে মানে বিসিএস এর নিজের মতিগতি জেগে উঠেছে ভেতর, বুঝলে তো। তো তখন এক্সিম ব্যাংক কি বলছে, এক্সিম ব্যাংকে হচ্ছে নিজের কার্টেল ইম্পোর্ট কি, ইম্পোর্ট যতটা কম হয় সেটাকে প্রমোট করা, ইম্পোর্ট যাতে কম হয় সেটাকে প্রমোট করা। ঠিক আছে, তাহলে চলে আসি পরেরটায়, চলে আসি পরের প্রশ্নে। 1 মিনিট, একটুখানি 2 মিনিট দাঁড়াও, আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ, সৌরভ 82, হ্যাঁ। ও আচ্ছা, আমি কি আলাদা বলেছি নাকি? ও আচ্ছা, সরি সরি, এটা 92 বলেছি, তাহলে তাহলে বলে ফেলেছি, এটা 82, এক্সিম ব্যাংক 82, 1982 সাল। আমি খেয়াল করিনি, তাহলে তাহলে বলে দিয়েছি। ঠিক আছে সৌরভ, হ্যাঁ, 1982 এক্সিম। নেক্সট চলে আসো 47, 47, দ্য লাইবিলিটিস অফ কমার্শিয়াল ব্যাংক আর। কমার্শিয়াল ব্যাংকের কি কি লাইবিলিটি থাকে, কমার্শিয়াল ব্যাংকের কি কি লাইবিলিটি থাকে, কার অ্যান্সার আসবে সবার আগে? কমার্শিয়াল ব্যাংক মানে বুঝতেই পারছো এই যে এসবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, সবকিছু। 47, বিরু সি বলছো? সিকিউরিটি হোল্ডিং কোনোদিন কমার্শিয়াল ব্যাংকে থাকতে পারে? সিকিউরিটি তো এতক্ষণ তুমি পড়লে শেয়ার মার্কেটে, তার সাথে কমার্শিয়াল ব্যাংকের কোনো সম্পর্ক নেই। বি দিয়েছে সৌরভ, রিকু দিয়েছে বি, রিঙ্কু সরি। এটা কি, কমার্শিয়াল ব্যাংকের কাজ কি, টাইম ডিপোজিট। ব্যাংকের কাজ কি, ব্যাংক কি করে, ব্যাংক কি করে, আমি আগের দিনও বোধহয় বলেছিলাম, ব্যাংক কি করে দু রকম ভাবে টাকা নেয়। একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, একটা ডিমান্ড ডিপোজিট,
একটা টার্ম ডিপোজিট নির্দিষ্ট সময়ের জন্য, যেটাকে আমরা ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এগুলো বলি। আর একটা হচ্ছে ডিমান্ড, যখন ইচ্ছা টাকা তুলে নিতে পারে যে রাখছে। এই দুটো টাকা ব্যাংক জমা রাখে এবং ব্যাংক এই দুটোকে লোন হিসেবে দেয়। একটা কি করে, ব্যাংক বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে, ব্যাংক গভর্নমেন্ট সিকিউরিটিসে ইনভেস্ট করে, অথবা কাউকে লোন দেয়। ব্যাংক নিজের কাছে টাকাগুলো ফেলে রাখে না। আর এই এই যে ডিমান্ড এবং টার্ম ডিপোজিটে যত টাকা ব্যাংকে আসে, এটাকেই ব্যাংকের এনডিটিএল বলে। এনডিটিএল মানে কি, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটি। এই এনডিটিএল এর কিছু অংশ ব্যাংকে কি কিছু অংশ সিকিউরিটি হিসেবে, সিকিউরিটি ঠিক না, ব্যাংকের কিছু অংশ সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই এর কাছে জমা রাখতে হয়। যে আমি এই টাকাটা জমা রাখছি ব্যাংকে কন্টিনিউ করার জন্য, এনডিটিএল এর কিছু অংশ আরবিআই এর কাছে জমা রাখতে হয়, সিআরআর বা এসএলআর হিসেবে এটা জমা থাকে। তো এই হচ্ছে ব্যাংকের মূল কাজ। তাহলে ব্যাংকের কি কি করতে হয়, টাইম ডিপোজিট তো ডেফিনেটলি, ডিমান্ড ডিপোজিটও নিতে হয়, এবং অ্যাডভান্সেস ফ্রম সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক থেকে যে অ্যাডভান্সেস গুলো আছে সেগুলোও নিতে হয়, সেগুলো করতে হয়। রেপো রেট, রিজার্ভ রেপো রেট, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাডভান্সেস সেন্ট্রাল ব্যাংকের, সেগুলোও নিতে হয়। তো ডেফিনেটলি আমার অ্যান্সার হবে কি 1, 3, 4। সিকিউরিটি কখনোই ব্যাংকের মধ্যে পড়ে না, সেটা তো তোমরা জানো। এবার চলে আসি 48 নাম্বার, 48 নাম্বার কি হবে, 48 এর आंसर কি হবে, যে রিজিওনাল রুরাল ব্যাংক কিসের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট, রিজিওনাল রুরাল ব্যাংকের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট। সবার आंसर ডি, সবার आंसर ডি একদম ঠিক। রিজিওনাল রুরাল ব্যাংক যেটা রুরাল ইকোনমি ডেভেলপমেন্টের জন্য হয়েছে। নেক্সট কি, কিছু ডিস্ট্রিক্ট মিলেই সীমাবদ্ধ থাকে এর কাজ, ওয়ান অর মোর ডিস্ট্রিক্ট। আর আরআরবি কে সবসময় কোনো না কোনো কমার্শিয়াল ব্যাংক স্পন্সর করে, যে কোনো রিজিওনাল রুরাল ব্যাংকে কোনো না কোনো ব্যাংক স্পন্সর করে। আরআরবি কিছুদিন আগে ফর্ম ফিল আপ হলো, কিন্তু আশা করি তোমরা ফর্ম ফিল আপ করেছো। তো কমার্শিয়াল ব্যাংকে কিন্তু আরআরবি কে কোনো না কোনো কমার্শিয়াল ব্যাংক কিন্তু স্পন্সর করে। আচ্ছা, তোমাদের যদি জিজ্ঞেস করে, আমি এই সোর্সে বলে দিই, আমাদের প্রথম আরআরবি কোনটা, 1975 সালে 2 অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তীকে মান্যতা দিয়ে এটা করা হয়েছিল। আমাদের প্রথম আরআরবি হচ্ছে প্রথমা ব্যাংক, প্রথমা ব্যাংক, যেটা ইউপির মোরাদাবাদে হয়েছিল, ইউপির মোরাদাবাদে হয়েছিল। এবং 5 কোটি টাকা, 5 crore রুপিজের এটা কিন্তু অ্যাসেট নিয়ে তৈরি হয়েছিল। এবং এটাকে স্পন্সর, একটা স্পন্সর ব্যাংক থাকবে, এটাকে স্পন্সর কে করেছিল, সিন্ডিকেট ব্যাংক। সিন্ডিকেট ব্যাংক কিন্তু এই প্রথমা ব্যাংককে স্পন্সর করেছিল। ফার্স্ট আরআরবি স্পন্সরার কিন্তু সিন্ডিকেট ব্যাংক, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। সবারই মনে আছে, তোমরা লিখেছো, অনেকে উত্তর দিয়েই দিয়েছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে, 151, 151 নম্বর প্রশ্ন, জিএসটি কিসের উপর লেভি হয়। দেখি কে অ্যান্সারটা ঠিক করে। এই অ্যান্সারটা যে ঠিক করবে তাকে অর্ণব স্যারের পক্ষ থেকে একটা চকলেট। চকলেট ক্যান্সেল, কারণ এতজনকে চকলেট দিলে তো অর্ণব স্যার শেষ হয়ে যাবে। হ্যাঁ, ডি অ্যান্সার হবে। এটার মধ্যে একটা ভুল হয়, কি জিনিস, যে আমরা সবসময় বলি যে জিএসটি মানেই সেটা কনজিউমার। হ্যাঁ, যদি বলতো জিএসটি লেভি না দিয়ে যদি বলতো জিএসটি পে কে করে, জিএসটি পে কে করে, তাহলে সেটা হতো আনসার কনজিউমার। জিএসটিটা কিন্তু দেয়, আলটিমেটলি পে করে কনজিউমার। কিন্তু জিএসটি সবার ওপর লাগে, ম্যানুফ্যাকচারের ওপরও লাগে, রিটেলারের ওপরও লাগে, কনজিউমারের, লেভি হয় সবার ওপর। যে কারণ জানো, জিএসটি ভ্যাটেরই রূপান্তর, উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে বা প্রোডাকশনের প্রতিটি ক্ষেত্রে আপ টু বিক্রি অবধি প্রতিটি স্তরে জিএসটি লেভি হয়। কিন্তু জিএসটি শেষ স্তর পে করে, পে করে 6 স্তর মানে কনজিউমাররা, কিন্তু লেভি হয় কিন্তু প্রতিটা স্তরে। চলে যাই 152 নাম্বার প্রশ্ন, 152, কার কাছ থেকে আনসার আসে, সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট পেয়েবল অন সেভিংস অ্যাকাউন্ট ইন ইন্ডিয়া ইজ, অ্যান্সার এসছে ডি, ডি, দুজনের আবার বি, বাকিদের বি।
দেখো ইন্টারেস্ট পেয়েবল অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট আগস্ট 2011 অবধি আরবিআই ঠিক করে দিত। আরবিআই কোন ব্যাংক অ্যাকাউন্টে কত সেভিংস এর ইন্টারেস্ট দেবে সেটা আরবিআই ঠিক করে দিত আপ টু আগস্ট 2011 অবধি। আগস্ট 2011 এর পর থেকে আরবিআই এই দায়িত্বটা ছেড়ে দিয়ে সমস্ত ব্যাংকের হাতে দিয়ে দিয়েছে, যে ব্যাংক নিজেই ঠিক করে তার ইন্টারেস্ট রেট কত হবে সেটার ক্যাপাবিলিটি অনুযায়ী। এখন ওই জন্য এসবিআই এর আলাদা হয়, ইউবিআই এর আলাদা হয়, কিন্তু আরবিআই মিনিমামটা সেট করে দিয়েছে, বলে দিয়েছে মিনিমাম তোকে যেটা দিতে হবে, মনে করো মিনিমাম 4%, 4% না, এটা আমি বোঝানোর জন্য বলছি, প্রথম যখন হয়েছিল তখন 4%, মিনিমামটা আরবিআই সেট করে দেয় যে 4% এর নিচে তুই নামাতে পারবি না, এর ওপর কত দিবি সেটা তোর পার্সোনাল ব্যাপার। কিন্তু 2011 আগে অবধি এটা টোটালটাই ঠিক করে দিত আরবিআই। তাই খেয়াল রাখতে হবে, যদি মিনিমাম বলতো তাহলে আমার অ্যান্সার হতো আরবিআই, কিন্তু এখানে বলেছি ইন্টারেস্ট পেয়েবল অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কে ঠিক করে, তাহলে আমাকে অ্যান্সার দিতে হবে এটা কেউ ঠিক করে না, এটা নট রেগুলেটেড, যে ব্যাংক আছে সেই ব্যাংকই ঠিক করে। অনেকেই দেখছি বি অ্যান্সার করেছে, মানে আরবিআই মিনিমাম ইন্টারেস্ট রেটটা ঠিক করে দেয় সেভিংস অ্যাকাউন্টে, কিন্তু ইন্টারেস্ট রেট কত হবে সেটা কিন্তু ব্যাংক নিজে ঠিক করে। চলে আসো, তো ডেটটা মনে রাখবে আগস্ট 2011। নেক্সট চলে আসো 153, which government regulatory has revamped the panel on alternative investment? Alternative investment কে করে? দেখো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট আমাদের সেবির আন্ডারে থাকে, এটা তো ঠিক আছে, কিন্তু অল্টারনেটিভ ইনভেস্টমেন্টটা কি সেটা আমাকে আগে জানতে হবে। হোয়াট ইজ অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট? আমাদের রিনাউন্ড ইনভেস্টমেন্ট হচ্ছে তিন রকম, বন্ড, শেয়ার, ক্যাশ, এগুলোতে আমরা সাধারণত ইনভেস্ট করি। কিন্তু যখন এই তিনটে ফর্মে আমরা ইনভেস্ট অন্য কিছু ফর্ম বেছে নিই ইনভেস্ট করার জন্য, সেটাকে বলে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। এর আন্ডারে কি কি পড়ে? আমরা গোল্ড করলাম, গোল্ড কিনে রাখলাম, আমরা আর্ট কিনে রাখলাম, কোনো আর্ট শোপিস টোপিস এগুলো কিনে রাখলাম, আমরা প্রিসিয়াস মেটাল কিনে রাখলাম, ডায়মন্ড, হিরে, যেগুলো থেকেও আমি পরে বিক্রি করে টাকা পাবো। অর্থাৎ আমরা এই তিনটের বদলে অন্য কিছু ফর্মে ইনভেস্টমেন্টটা করছি, যাতে আমরা ফিউচারে তার যদি বিক্রি করে দিই তাহলে আমাদের ফিনান্সিয়াল লাভও হবে। আমরা গোল্ড বা কোনো প্রিসিয়াস মেটাল এগুলো কিন্তু ইন ফিউচার বিক্রি করে দিলে আমরা ফিনান্সিয়াল বেনিফিট পাবো, এইগুলোকে বলে। বা আমরা রিয়েল স্টেটে ইনভেস্ট করলাম, আমরা একটা ফ্ল্যাট কিনে রাখলাম বা জমি কিনে রাখলাম একটা, এটারও কিন্তু আমি টাকা পাবো, কিন্তু এটা কিন্তু এই তিনটের মধ্যে পড়ে না। এই তিনটে বাদে অন্যান্য ফর্মের যে ইনভেস্টমেন্ট সেগুলোকে বলে অল্টারনেট ইনভেস্টমেন্ট, যেগুলো বর্তমানে সেবি ডিল করছে, অর্থাৎ সেবি এগুলো দেখাশোনার দায়িত্বে আছে। চলে যাচ্ছি, আশা করি ক্লিয়ার। তাহলে আমার এটার অ্যান্সার সেবি, কিন্তু সেবি থেকেও বেশি অল্টারনেটিভ ইনভেস্টমেন্টটা কি সেটা আমাকে ক্লিয়ার করা দরকার ছিল। পরের প্রশ্নে চলে যাই, 154, ইন্দিরা আবাস যোজনা, এটা নিয়ে কোনটা ঠিক? ইন্দিরা আবাস যোজনা নিয়ে কোনটা ঠিক? প্রেজেন্ট স্কিমের ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, কেউ না পেয়ে থাকলে অনলক স্যারের কাছ থেকে নিয়ে নিও। ইন্দিরা আবাস যোজনা নিয়ে কোনটা ঠিক? ঠিক নয়, সরি ঠিক নয় দিয়েছে, কোনটা ঠিক নয়? খেয়াল রাখতে হবে 1985-86-তে এটা লঞ্চ করেছিল, কিন্তু এটা জওহর রোজগার যোজনার সাথে লঞ্চ করেছিল। এটাও 1996-এ ইন্ডিপেন্ডেন্ট প্ল্যান হয়, তাই এটাকে আমি ভুল বলতে পারবো না, কারণ লঞ্চটা তো ওখানেই হয়েছিল। সে তুমি অন্য প্ল্যানের সাথে লঞ্চ হলেও কিছু করার নয়। বর্তমানে এটা ভারত নির্মাণ প্রোগ্রামের সাথে মার্জড হয়ে গেছে। হ্যাঁ, ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল, কংগ্রেস গভর্নমেন্ট, তখন কিন্তু এটাকে ভারত নির্মাণের সাথে কি মার্জ করে দিয়েছিল, এটাও ঠিক। নেক্সট,
60% ফান্ড ইজ ইউজ টু কনস্ট্রাকশন অফ হাউসেস অফ এসসি এসটি, একদম ঠিক, এসসি এসটি দের জন্য 60% ফান্ড রিজার্ভ করা থাকে। নেক্সট তাহলে ডি তো তাহলে ভুল হবে, কারণ বাকিগুলো তো একটা ভুল না। দেখি ডি কি আছে, ইটস ফিনান্সিয়াল বার্ডেন ইজ শেয়ার্ড বাই স্টেট ইন দ্য রেশিও, স্টেট আর সেন্ট্রালের মধ্যে 50-50 রেশিওতে বার্ডেন হয়। হ্যাঁ, এটা ভুল আছে, কারণ এর বার্ডেন যেটা হয় সেন্ট্রাল ইস টু স্টেট সমান সমান 75:25, অর্থাৎ 75% টাকা সেন্ট্রাল দেয় আর স্টেট গভর্নমেন্ট দেয় 25%, তাও জেনারেল রাজ্যগুলোতে। কিন্তু সিকিম আর নর্থ ইস্টার্ন স্টেট গুলোর ক্ষেত্রে, সিকিম আর আমাদের নর্থ ইস্টার্ন স্টেট গুলোর ক্ষেত্রে, যে 7টা 7 সিস্টার স্টেট আমাদের আছে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল ইস টু স্টেট অনুপাত 90:10। এগুলো সবটাই প্রেজেন্ট স্কিমে আমি আলোচনা করে দিয়েছি। যে জেনারেল রাজ্যগুলোর ক্ষেত্রে ইন্দিরা আবাস যোজনায় 75:25, কিন্তু সিকিম এন্ড নর্থ ইস্টার্ন স্টেট গুলোর ক্ষেত্রে এটা 90:10। তাহলে ডেফিনেটলি আমাদের অ্যান্সার হবে ডি, কারণ 50-50 কখনোই ছিল না আর এখনো নেই। চলে আসো 155, who work as RBI's agent at places where it has no office of its own। যেখানে আরবিআই এর কোনো অফিস নেই সেখানে আরবিআই রিপ্রেজেন্টেটিভ হয়ে কে কাজ করে? একদম, এটা সবাই জানো আর বললাম না। এটা আরবিআই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে এসবিআই, দ্য লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এটা লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক, আরবিআই যেসব জায়গায় নেই সেখানে এসবিআই আরবিআই এর হয়ে কাজ করে দেয়। চলে আসি 156, দেখি এটার আনসার কে দেয়। 156, the which constitutional amendment is done to pass GST bill? ডোরেমন অ্যান্সার দিয়েছে 122। ডোরেমন আজকে পুরো ফর্মে, খেয়াল রাখতে হবে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ডান, এটার অ্যান্সার কিন্তু 122 আসবে, কারণ এটা টু পাস হওয়ার জন্য কততম অ্যামেন্ডমেন্ট হিসেবে এটাকে দেওয়া হয়েছিল, কততম অ্যামেন্ডমেন্ট হিসেবে এটাকে ডান করা হয়েছিল। টু পাস জিএসটি বিল পাস করার জন্য কততম অ্যামেন্ডমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল, এটা অ্যান্সার হবে 122। যদি বলতো এটা কততম অ্যামেন্ডমেন্ট বিলে পরিণত হয়েছিল সেটার অ্যান্সার হবে 101, সেটা কিন্তু এখানে দেয়নি। কততম বিল হয়েছিল সেটা কিন্তু বিল বা অ্যাক্ট হয়েছিল, কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসেবে এই বিলটা হয়েছিল সেটা হবে 101। কিন্তু কোয়েশ্চেনটার ভাষাটা বোঝো, which constitutional amendment is done to pass, পাস করার জন্য কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ডান করা হয়েছিল, সেটা হচ্ছে 122তম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রবীর একদম ঠিক বলেছো, এখন 101 হিসেবে এটা পাস হয়। এখন অবধি 104টা অ্যামেন্ডমেন্ট কিন্তু পাস হয়েছে, টোটাল 104টা বিল এখন অবধি পাস হয়েছে। ছোট্ট একটু সিলি মিস্টেক, এটা সবাই ভুল করেছিল ওই বছর, তো তাই জন্য এটা একটু খেয়াল রাখবে। নেক্সট চলে আসো 157, the Insurance Regulatory and Development Authority of India has approved which of the following agencies to acquire the share of IDBI Bank? IDBI তোমরা জানো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, খুব ফেমাস। ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও যারা ফলো করো আমার ফেসবুক প্রোফাইলে তারা জানো এটা খুবই ইম্পর্টেন্ট। এলআইসি আইডিবিআই এর 51% শেয়ারের মালিক, এখন 51% শেয়ার কিন্তু আইডিবিআই শেয়ার এলআইসি কিনে নিয়েছে। খেয়াল রাখতে হবে আইডিবিআই এর ক্ষেত্রে, এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা আছে আইডিবিআই এরই ভাই, সেটা হচ্ছে সিডবি। সিডবি হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যার সব থেকে বেশি শেয়ারের মালিক হচ্ছে এসবিআই। সিডবি সব থেকে বেশি শেয়ারের মালিক হচ্ছে এসবিআই, 16.73% শেয়ার এসবিআই কিনেছে। আর আইডিবিআই সব থেকে বেশি শেয়ারের মালিক হচ্ছে এলআইসি, 51% এলআইসি কিনে নিয়েছে। এই দুটোই কিন্তু মনে রাখতে হবে, ট্রেন্ডিং টপিক এই দুটো। নেক্সট চলে আসছি 159। আচ্ছা, শেয়ারের ব্যাপারে বলে দিই আরেকটু জিনিস, যে রিলায়েন্স জিও, এটা কিন্তু পরীক্ষায় আসবেই, প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়েছে দুটো নিয়ে। রিলায়েন্স জিও
যা 9.99% শেয়ার কিন্তু 9.99% শেয়ার কিন্তু কিনে নিয়েছে ফেসবুক। ফেসবুক মানে মার্ক জুকারবার্গের ফেসবুক, রিলায়েন্স জিওর 9.99% শেয়ার কিনে নিয়েছে। আর যেটা নিয়ে মোদির প্রবল সমালোচনা হলো যে এইচডিএফসি ব্যাংক, হাউজিং ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল কর্পোরেশন, এইচডিএফসি ব্যাংকের 1.01% শেয়ার কিন্তু কিনে নিয়েছে পিপলস ব্যাংক অফ চায়না। পিপলস ব্যাংক অফ চায়না, এবং ইন্ডিয়া এটাকে অ্যালাউ করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে প্রচুর সমালোচনার শিকার করতে হয়েছে। পিপলস ব্যাংক অফ চায়না এইচডিএফসি ব্যাংকের 1.01% শেয়ার কিনে নিয়েছে। এই দুটো একটু মনে রেখো, কেনা বেচা হচ্ছে যখন, তাই বলে দিলাম। নেক্সট চলে আসো, which of the following tax is abolished by goods and service tax? গুডস এবং সার্ভিস ট্যাক্সের মধ্যে কোনটা অ্যাবলিশ হয়েছে? এটা সবাই জানো, সবার থেকে আনসার আশা করছি। দেবস্মিতা, বীরু, শাকিলা, রিঙ্কু। হ্যাঁ রিঙ্কু, ওটা নিয়ে সমালোচনা হয়েছে। এটার অ্যান্সার হবে জিএসটির মাধ্যমে কি 17খানা ইনডাইরেক্ট ট্যাক্স, 17খানা ইনডিরেক্ট ট্যাক্স আর 23খানা সেস একত্রে মার্জ হয়ে কি তৈরি হয়েছে? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেস কি জিনিস স্যার? আচ্ছা, 3 রকম জিনিস আমাকে পড়তে হয় এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স পড়তে হলে। আমি ছোট্ট করে একটু বলে দিই। একটা ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা তোমরা জানো, আমি বলছি না। একটা হচ্ছে সেজ আর একটা হচ্ছে সারচার্জ। সেজ আর সারচার্জটা কি জিনিস আমাকে জানতে হয়। সেজ কি? কোনো জায়গায় যদি তুমি খেতে যাও রেস্টুরেন্টে, 100 টাকা বিল হলে তার উপর জিএসটি হয়, তার উপর সেজ হয়, তার উপর আগে, এখন জিএসটি বলছি কেন, তার উপর ভ্যাট হয়, আগে হতো, এখন তো সব এক হয়ে গেছে। আরেক সেজ হয়, আর আগে সারচার্জ হয়। একদমই নয় সৌরভ, সৌভিক, ট্যাক্সের ওপর ট্যাক্সকে সেজ বলে না। সারচার্জ কি? সারচার্জ। সেজ কি? সেজ ট্যাক্স তো, ভ্যাট তো যেটা ট্যাক্স নিচ্ছে না। সেজ হচ্ছে কোনো পার্টিকুলার পারপাসকে সামলে রেখে সরকার যখন শুধু ওই পারপাসেই খরচা করবে বলে জনগণের কাছ থেকে কিছু টাকা নেয়, সেটাকে বলে সেজ। যেমন ধরো স্বচ্ছ ভারত সেজ। এটা কি? স্বচ্ছ ভারতের জন্য সরকার জনগণের কাছ থেকে কিছু টাকা নিচ্ছে সেজ আকারে, এবং সেই স্বচ্ছ ভারত সেজের টাকা শুধুমাত্র গভর্নমেন্ট স্বচ্ছ ভারতের জন্যই খরচ করবে। এখন যেমন চলছে এডুকেশনাল সেজ। এডুকেশনাল সেজ কি? এডুকেশন সেজে যে টাকা উঠবে সেটা এডুকেশনাল পারপাসেই খরচা হবে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার পারপাসকে সামনে রেখে গভর্নমেন্ট যখন টাকা সংগ্রহ করে এবং সেই পারপাসেই শুধুমাত্র খরচা করে, তখন সেটাকে বলে সেজ। ঠিক আছে? সেটা ট্যাক্সের উপরেও হতে পারে, গভর্নমেন্ট ট্যাক্সের উপরেও নিতে পারে, গভর্নমেন্ট সেটা মেন অ্যামাউন্টের উপরেও নিতে পারে। সেজ এক একটা এক এক রকম হয়, সেটা সেজের চরিত্রের উপর ডিপেন্ড করে। আর সারচার্জ কি? সারচার্জ হচ্ছে রিচ পিপলস ট্যাক্স। সারচার্জ হচ্ছে রিচ পিপলস ট্যাক্স, অর্থাৎ সেই সমস্ত জিনিস যেগুলো লাক্সারির জন্য আমরা ইউজ করি, সেগুলোতে, যেমন গাড়ি কিনলে যেরকম পেট্রোলের ক্ষেত্রে সারচার্জ দিতে হয়, অর্থাৎ রিচ পিপলস ট্যাক্সটা কি জিনিস? সারচার্জ হচ্ছে সারচার্জ হচ্ছে রিচ পিপলস ট্যাক্স। অর্থাৎ ট্যাক্সের উপর যখন ট্যাক্স, তোমার যখন 100 টাকার উপর তোমার 10 টাকা ট্যাক্স নিয়েছে, এই 10 টাকার উপর 1 টাকা আবার ট্যাক্স নেওয়া হলো, কারণ তোমার এই ক্ষমতা আছে যে তুমি আরো 1 টাকা ট্যাক্স দিতে পারবে, কারণ তুমি লাক্সারি গুড, আরামের জন্য গুডস কিনছো। এই জন্য সারচার্জকে বলা হয় রিচ পিপলস ট্যাক্স, যেটা ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করা হয়। এটা কিন্তু সব প্রোডাক্টে করা হয় না, সারচার্জ শুধুমাত্র লাক্সুরিয়াস আইটেমের উপরই করা হয়, মানে যেগুলো আমরা আদিশান ভাবে থাকার জন্য ইউজ করি। তো এই তিনটে জিনিস আমাকে বুঝতে হবে। সেজ, সেজ যেটাকে পার্টিকুলার পারপাসকে কেন্দ্র সার্ভিস সামনে রেখে যেটা করা হয়, আর সারচার্জ হচ্ছে ট্যাক্সের ওপর ট্যাক্স, যেটাকে রিচ পিপল ট্যাক্সও বলা হয়, কারণ ওটা কি লাক্সুরিয়াস গুডের ওপর করা হয়। তো 17খানা ইনডাইরেক্ট ট্যাক্স আর 23খানা সেজ একত্রে মার্চ করে আমাদের জিএসটি তৈরি হয়েছিল। তো অবভিয়াসলি তোমরা জানো প্রপার্টি ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, এবং ডাইরেক্ট ট্যাক্সের সাথে জিএসটি কোনো সম্পর্কই নেই।
জিএসটি টোটালটাই ইনডাইরেক্ট ট্যাক্স আর সেজের সাথে সম্পর্কিত। অবভিয়াসলি এখানে একটা অপশনই ভ্যাট, যেটা ইনডাইরেক্ট ট্যাক্স, তার মানে এটাই অ্যান্সার হবে, কারণ ডাইরেক্ট ট্যাক্সের সাথে কোনো সম্পর্ক কিন্তু জিএসটি নেই। চলে আসি 160। 160 মিন্টস দ্য কয়েন ইন ইন্ডিয়া। হু মিন্স দ্য কয়েন ইন ইন্ডিয়া? সবারই এ, দেবস্মিতা শুধু বি দিয়েছে। এ, আমাদের দেশে কয়েনের দায়িত্বে আছে কে? সমস্ত নোটের দায়িত্বে আছে আরবিআই। জানো আরবিআই দুটো সংস্থার মাধ্যমে নোট ছাপায়, একটা আরবিআই এর আন্ডারে আছে, একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। আরবিআই তোমরা ভালো করে পড়েছো, আশা করি এগুলো জানো। আর কি আমাদের কি মিন্ট যে থাকে, টোটাল মিন্টের দায়িত্বে আছে, মিন্ট মানে কয়েনের দায়িত্ব। আর 1 টাকার নোট, 1 রুপি নোট, যদিও যেটা এখন ছাপা হয় না তাই এটা পড়ার কোনো তাৎপর্য নেই। কয়েনের দায়িত্ব আছে কে? কয়েনের দায়িত্বে আছে মিনিস্ট্রি অফ ফিনান্স। মিনিস্ট্রি অফ ফিনান্স। আর 1 টাকার নোটের দায়িত্বে আছে হচ্ছে কয়েন আর 1 টাকার নোটের দায়িত্বে আছে মিনিস্ট্রি অফ ফিনান্স। আর যাবতীয় বাকি সমস্ত নোটের দায়িত্বে আছে কে? আরবিআই। এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। তাহলে আজকের 20টা প্রশ্ন আমাদের কমপ্লিট হলো। আশা করি তোমরা কোটাটা বুঝতে পেরেছো এবং ক্যাপিটাল মার্কেটের স্ট্রাকচারও তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। স্ট্রাকচার যেটা এখনো আমাদের শেয়ারের স্ট্রাকচার বাকি আছে, সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। আর আজকের প্রশ্নগুলো তোমরা অনেকটাই জানতে পেরেছো, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের পড়াশোনা এই অবধিই থাক। এখন কারো কিছু জিজ্ঞেস থাকলে গল্প বলবো, কারো কিছু জিজ্ঞেস থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কোনো কিছু যদি ক্লিয়ার না হওয়ার থাকে তাহলে আমি গল্প শুরু করব। দুটো পার্ট আরবিআই বলিনি, আমাদের যে টাকা ছাপানো হয়, টাকা যে ছাপায় আরবিআই, সেটা দুটো সংস্থা ছাপায়। একটা সংস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, আর একটা হচ্ছে সংস্থা আরবিআই এর আন্ডারে। এটা ডিটেলসে তোমাদের আরবিআই এর ক্লাসে হয়েছে আশা করি। যদি না হয়ে থাকে, অর্ণব স্যার যদি আমাকে বলে আরবিআই আপলোড করতে, তখন তোমরা দেখতে পাবে। এটা বিশাল বড় জিনিস, এখন শর্টে বলা যাবে না। তাহলে এর পরের দিন না হয় আমি আরবিআই এর এই টাকা ছাপা কিভাবে ছাপে এবং কি এটার দায়িত্বে আছে, এই টোটালটা না হয় ব্যাখ্যা করে দেবো। নেক্সট ইকোনমিক্স ক্লাসে না হয় আমি এটাই ব্যাখ্যা করব যে আরবিআই কিভাবে টাকা ছাপায় এবং কিসের মাধ্যমে ছাপায়, ইচ্ছা মতো ছাপায় নাকি এমনি ছাপায়, কার মাধ্যমে ছাপায়, কে ছাপায়, কিভাবে ছাড়ে, টোটালটাই এর পরের দিন আমরা ক্লিয়ার করব। এরপরের ইকোনমিক্স ক্লাস, এটা অনেক বড় জিনিস। ঠিক আছে, তাহলে আমি সেজ বলছি বিরু। সেজ হচ্ছে কি, কোনো একটা পার্টিকুলার পারপাসকে সামনে রেখে, কোনো একটা পার্টিকুলার পারপাসকে সামনে রেখে যখন আরবিআই কি, যখন আরবিআই বলছি কেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকা নেয় জনগণের কাছ থেকে এবং সেই পারপাসেই ওই টাকাটা খরচা করে, তখন সেটাকে সেজ বলে। অনলি ওয়ান ওয়ে ট্রাফিক সেজ। ভ্যাট তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স রাজেশ, ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তোমাদের ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা অলরেডি আপলোড করা আছে রাজেশ ইউটিউবে, অর্ণব স্যারের কাছ থেকে লিংক দিয়ে নেবে, ওখানে ভ্যাট সম্পর্কে ডিটেলস অলরেডি বুঝিয়ে দিয়েছি আমি। একটু অর্ণব স্যারের কাছ থেকে লিংক নিয়ে নেবে, তুমি নিজেই বুঝতে পারবে। যদি না বুঝতে পারো আমি পরের দিন বলে দেবো। করোনা সেলস, হ্যাঁ হ্যাঁ বলে দেবো, অর্ণব স্যারকে বলে তুমি ভ্যাটে ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারের ক্লাসগুলো ইউটিউবের লিংকটা নিয়ে নেবে। আচ্ছা, এবার তাহলে আমরা গল্পটা বলি, তারপর আবার তোমাদের সাথে কি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের গল্প হয়ে যাক। আজকের গল্প তোমাদেরও একটা জিনিস শেখার আছে, সেটা আমি বলি। অনেকের এটা নিয়ে প্রবলেম থাকে, তাই জন্য বলছি। আজকের গল্পটার সাথে সেই দিক থেকে রিলেট। আজকে তোমাদের মোটিভেশনাল গল্প নয়, টিচারদের প্রতি তোমাদের ব্যবহার কিরকম হওয়া উচিত সেই নিয়ে আমি একটা কতগুলো কথা বলি। এটা বিভিন্ন জায়গায় এই প্রবলেমটা বিভিন্ন টিচারকে ফেস করতে হয়। আমাদের ইচ্ছা পূরণে হয়তো অনেক টিচারকে ফেস করতে হয়েছে, অর্ণব স্যার জানে। সেটা নিয়ে আজকে একটুখানি তোমাদেরকে বলি যে কিভাবে বিহেভিয়ারটা করতে হয়, মানে টিচারের সাথে কিভাবে ঠিক থাকতে হয়। তো ফার্স্ট যে জিনিসটা দেখো, গল্পটা শুরু করি, সেটা হচ্ছে একটা বাচ্চা ছিল। বাচ্চাটা কুকুর খুব ভালোবাসতো, আর ওর বাবা ওকে কুকুর কিনে দিত না।
ও আমেরিকায় থাকতো, আমেরিকায় এরকম রাস্তা থেকে কুকুর পাওয়া যায় না যে তুলে এনে একটাকে মানুষ করলাম, এরকম হয়। ওখানে কুকুর কিনতে হয়। তো রাস্তার কুকুর হয় না, তো ও বাবা ওকে কুকুর কিনে দিচ্ছে না। তো ওর খুব ইচ্ছা ও একটা কুকুর পুষবে। তাই ও অনেক ছোটবেলা থেকেই কি করছে, ওর যে অল্প পকেট মানি দেয় বাবা টিফিন খাওয়ার জন্য, স্কুলে যাতায়াত করার জন্য, ওখান থেকে অল্প অল্প করে সেভ করে ও একটা কুকুর কিনবে। তো ধীরে ধীরে ও এরকম করে সেভ করে করে ওর টোটাল $20 ও জমাতে পেরেছে। বাচ্চা ছেলে কত আর জমাবে, $20 ও জমিয়েছে বাড়ির টাকা থেকে। এবার ও একদিন হিসেব করলো, দেখলো $20। ও ভাবলো যে $20 তো অনেক, আমি $20 নিয়ে একটা কুকুর কিনবো। ও একটা পেট শপে গেল, পেট শপে গিয়ে বললো আমি একটা কুকুর কিনবো। তখন পেট শপের যে মালিক, ও তো অভাব, একটা বাচ্চা চলে এসছে, কোনো গার্জিয়ান নেই। বলছে কি কুকুর কিনবে? বলছে আমাকে যে কোনো একটা কুকুর আমি নেব, আমি আপনি আমাকে দেখান, আমার কাছে $20 আছে। লোকটা বলছে বাবু তুমি তো $20 দিয়ে এখানে কোনো কুকুর পাওয়া যায় না, একটা কুকুরের দাম মিনিমাম $50 হয়। $20 দিয়ে আমি কি করে কুকুর দেবো তোমাকে? $20 কোনো কুকুর আমার কাছে নেই, তুমি $50 নিয়ে আসো তোমার বাবাকে বা মাকে বলে, তোমাকে আমি কুকুর দিতে পারবো, কারণ ন্যূনতম দাম $50। বাচ্চাটা বলল না, আমাকে বাবা মা পয়সা দেবে না, এবং আমি আজকে এখান থেকে কুকুর নিয়েই যাব, আমার খুব ইচ্ছা একটা কুকুর, আমি ধীরে ধীরে আপনাকে টাকা জুড়ে জুড়ে আপনার বাকি টাকাটাও আমি দিয়ে দেবো। লোকটা বলছে আরে আমি তোমাকে চিনি না জানি না, এভাবে তোমাকে কি করে দেব, তুমি বুঝতে পারছো না, তুমি যাও, তোমাকে পরে এসো আমি তোমাকে দেব। তখন বাচ্চাটা ভালোবাসে কুকুর ভেবে লোকটা বলছে চলো ঠিক আছে, তোমাকে আমি কুকুরগুলো দেখাচ্ছি, তুমি দেখে যাও পছন্দ করে, গিয়ে তুমি বাড়ির লোককে বলো, তারপর আমি তোমাকে কুকুর বাড়ির লোক এসে বললে টাকা দিলে আমি কুকুরটা দিয়ে দেবো তোমাকে। তো এই বলে ছেলেটাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে গিয়ে অনেক কুকুর দেখাচ্ছে, তো একটা খাঁচার মতো খুললো, ওখান থেকে 6-7টা কুকুর, বাচ্চা পাপি, ছোট্ট ছোট্ট কুকুর দৌড়ে বেরোলো। 6-7টা কুকুর বেরিয়ে যাওয়ার পর লাস্টে একটা কুকুর ল্যাংচাতে ল্যাংচাতে বেরোলো, মানে ল্যাংড়াতে ল্যাংড়াতে, সে কোন রকম ঘষে ঘষে, ওর পিছনের পা দুটো ঠিকঠাক কাজ করে না, কোমরের প্রবলেম, কোমর ভাঙা, তাই জন্য পেছনের পা কাজ করে না, তাই ও আস্তে আস্তে ল্যাংড়াতে ল্যাংড়াতে বেরোয়। ওইটা দেখে বাচ্চাটা লোকটাকে বলল আমার এই কুকুরটা চাই। লোকটা বলল আরে এই কুকুরটা তো কিছু করতে পারে না, এর কোমরে ভাঙা, এর কোনো কাজের নয়, এ তোমার সাথে খেলতে পারবে না, তুমি যেটার জন্য কুকুর নিচ্ছ তোমার সাথে খেলবে, লাফালাফি করবে, এ কিছুই করতে পারবে না, একে তো আমি তোমাকে ফ্রিতেই দিয়ে দেবো, এ আমার বিক্রি হবে না, তুমি এটা ফ্রিতে নিয়ে যাবে, সঙ্গে নেব না, তোমার এটার যা দাম সেই পরিমাণ টাকা দিয়েই আমি এটা নেব, এবং আমার এই কুকুরটাই চাই। লোকটা তো শুনে বলছে কি তুমি কি পাগল ফাগল হয়ে গেলে নাকি, তোমার হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ তো? তখন কুকুরটা ওই ল্যাংড়া কুকুরটাকে দেখে বলল যে আমার এই কুকুরটাই চাই। তখন দোকানদারটা বলছে আরে ভাই তোমাকে তো এই কুকুরটা আমি ফ্রি দিয়ে দেবো,
এই কুকুরটা না তোমার সাথে খেলতে পারবে, এটা আমার বিক্রি হবে না। এই কুকুরটা তোমাকে এমনি আমি ফ্রিতেই দিয়ে দেবো, তুমি অন্য একটা কুকুরও নেবে টাকা দিয়ে, তার সাথে এটা ফ্রিতে দিয়ে দেবো। তখন বাচ্চাটা বলছে, না এর যে বাকি ব্রিড গুলো, বাকি কুকুরগুলো তার দাম কত? লোকটা বলছে $50। বলছে আমি এই কুকুরটাই নেব এবং আমি আপনাকে $50 নিয়েই নেব। আপাতত $20 আপনাকে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি $30 বাকি আপনাকে যেভাবে হোক দিয়ে যাব। লোকটা বলছে, আরে তুমি কি পাগল হয়ে গেছো? এই কুকুরটা কোনো কাজের না, এটা তোমাকে ফ্রিতে দিয়ে দেবো, তোমার কোনো টাকা লাগবে না আমাকে দিতে। আমার প্রবলেম হচ্ছে একে নিয়ে, তুমি এটাকে এমনি নিয়ে যাও। বাচ্চাটা বলছে, না এই নাও $20, আমি বাকি $30 প্রচুর কষ্ট করব, এক এক টাকা জমিয়ে আমি বাকি $20 $30ও আপনাকে দেবো। লোকটা বলছে, এরকম কেন পাগলামি করছো তুমি? তখন বাচ্চাটা নিজের পাটা, পায়ের প্যান্টটা, নিজের প্যান্টটা তুলে, মানে পায়ের জায়গাটা তুলে লোকটাকে দেখাচ্ছে যে দেখুন। লোকটা দেখে তখন অবাক যে বাচ্চাটার একটা পা নেই এবং একটা পা বাচ্চাটার স্টিলের পা। এবং বাচ্চাটা তখন লোকটাকে বলছে, আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলে যে পৃথিবীতে কেউ যখন তোমাকে বিশ্বাস করবে না, তখন মনে রাখবে তোমার বাবা একজন অন্তত পৃথিবীতে আছে যে সব সময় তোমার ওপর বিলিভ লাগবে যে তুমি সমস্ত কিছু করতে পারবে। এই যে কুকুরটাকে দেখছো, এটাকে কেউ বিলিভ করবে না এর যে দ্বারা কিছু হবে, কিন্তু আমি একমাত্র আছি এই পৃথিবীতে একজন। কুকুরটা এটা জানবে যে একজন আছে, ওর মালিক, যে ওকে ভালোবেসে নিয়েছে এবং ওর মালিক ওর থেকে সন্তুষ্ট এবং ওর মালিকের ওর ওপর বিলিফ আছে। যখন কোনো টিচার পড়ায়, তখন কোনো টিচারের মাথায়, টিচারের সব থেকে বড় গুণ কি জানো তো? সে প্রত্যেকটা ছাত্রকে দেখবে। মানে কি, সে তার কাছে শুধু যে চাকরি পাওয়ার মতো, যদি 30 জন আমার কাছে পড়ে, আমি জানি তার মধ্যে চাকরি পাবে 10 জন, বাকি 20 জন চাকরি পেতে তাদের সমস্যা হবে। কিন্তু আমি যখন পড়াবো, আমার সেই 10 জন যারা চাকরি পাবে আমি ভেবে নিয়েছি, তাদেরকে নিয়ে আমি পড়াবো না। আমার 30টা ছাত্রই আমার, এবং প্রত্যেকের ওপর আমার এই বিলিফ আছে যে প্রত্যেকে তোমরা পারবে, এবং ওই যে শেষ 30তম ছাত্র, তাকেও টেনে তোলাটা আমার দায়িত্ব। এটা করতে গিয়ে ওই 10 জন ছাত্রের যারা চাকরি পাওয়ার মতো, তাদের মানসিক মনে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হতে পারে যে আমাদের এগোচ্ছে না। কিন্তু একটা ভালো টিচারের কাছে তাদেরটা যেরকম ভাবনার বিষয়, তেমনি ওই শেষ ছেলেটাও ভাবনার বিষয়, মেয়েটা, যাকে তাকে টেনে তুলতে হবে। কারণ ও যদি নিজের ওপর নিজের বিশ্বাস না থাকে, না আমার দ্বারা বিসিএস হবে না, ও এটা জানবে যে আমার একটা স্যার আছে যে বিশ্বাস করে এই পৃথিবীতে একমাত্র যে আমি বিসিএস পাবো। এই মোটিভেশনটাই ওকে, কিন্তু বিসিএস যদি নাও পাওয়ায়, ওকে পিএসসি ক্লার্কশিপটা অ্যাটলিস্ট পাওয়াবে। তাই স্যার যখন পড়াবে বা ম্যাম যখন পড়াবে, কোনো সময় যদি পড়া স্লো হয়ে যায়, তখন এটা মনে রাখবে যে শুধুমাত্র আমি স্যারের ছাত্র না, এখানকার যতজন আছে প্রত্যেকে স্যারের ছাত্র, এবং প্রত্যেকের ওপর স্যারের সমান পরিমাণই বিলিফ আছে, এবং এটা রাখা খুব দরকার। ঠিক আছে? তাই কোনো সময় যদি, এটা অনেক জায়গায় প্রবলেম হয়, অনেক টিচারের সাথে প্রবলেম হয় যে আমাদের হচ্ছে না স্যার, ওদের বোঝাচ্ছে, আমাদের তো পিছিয়ে যাচ্ছে। কিন্তু এটা কিছু করার নেই, তোমাদের এটার সাথে মানিয়ে নিতে হবে, কারণ স্যারের কাছে প্রত্যেকে ইম্পর্টেন্ট। যাজ্ঞা। হুম। কারণ কারণ শুধু ভালো টিচারদের স্যার হয়ে সেই স্যারের যোগ্যতা অর্জন করতে পারে না। তুমি বিশ্বাস করবে না, তোমরা অর্ণব স্যার যখন ক্লাস নেবে, আমি এখনো স্যারকে ফোন করে, স্যার স্যার নিজে আছে, রাত্রিবেলায় ফোন করে স্যারের কাছে মন খারাপ করি। ইভেন 10-12 দিন আগে স্যারের কাছে আমি কাঁদছিলাম যে স্যার এখনো আমি প্রপার টিচার হতে পারিনি। মানে আমার টিচার হিসেবে যে লেভেলটা অ্যাচিভ করার কথা, সেই লেভেলটা আজও আমি অ্যাচিভ করতে পারছি না। আমাকে আরো 2 বছর হয়তো খাটতে হবে সেই জায়গায় পৌঁছাতে হতে, যেটাকে টিচার বলা যায়। সেটাই। তুমি যদি আমার কথা না বিশ্বাস হয়, তুমি স্যারকে জিজ্ঞেস করবে যে 10-12 দিন আগে স্যারকে ফোন করে আমি রাতে কাঁদছিলাম যে স্যার আমি কেন ওই লেভেলের টিচার হতে পারছি না যেটা আমি চাই, এখনো সেই জায়গায় কেন আমি পৌঁছাচ্ছি না যেটা আমার ডিজায়ার।
আর আমি এত চেষ্টা করেও কেন পৌঁছাতে পারছি না, কারণ আমি জানি তোমাদের তোমাদের হয়তো আমার ক্লাস খুব ভালো লাগছে, দারুণ পড়াচ্ছে স্যার, কিন্তু একটা কম্পিটিটিভ এক্সামে টিচারের যে আলটিমেট স্তরে থাকা উচিত সেই স্তরে এখনো আমাকে 2 বছর ট্রিমেন্ডাস খাটতে হবে সেই জায়গাটায় পৌঁছাতে হবে। তো সেটাই মানে এটা তোমাদের, তোমরা যেরকম টিচারকে, তোমাদের যেমন আমরা স্পেস দিই, তোমরা যেরকম টিচারকে ডিসাইড করো যে এই টিচারের পড়া ভাল লাগছে না, ওই টিচারের পড়া ভাল লাগছে, ঠিক সেরকম ভাবে এরকমও অনেক টিচার আছে যারা নিজেরা ডিসাইড করে এই ব্যাচকে আমার পড়াতে ভাল লাগছে, ওই ব্যাচটাকে পড়াতে ভাল লাগছে না। এরকমও কিন্তু জায়গা হয়, অনেক টিচারের এই ক্যাপাবিলিটি আছে কারণ তাদের কাছে এতগুলোই কাজ আছে। তো তোমরা যেরকম আমরা যে তুমি তুমি আমরা যেরকম তোমাদের এই স্পেসটা দিই, তেমনি তোমরাও আমাদের এই স্পেসটা দিও, কারণ সবার জন্য কিন্তু ভেবে টিচারকে পড়াতে হয়। ঠিক আছে, আশা করি গল্পটা আজকে তোমাদের ভালো লেগেছে। তো আজকের সেশন আমরা এখানেই এন্ড করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এবার জিজ্ঞেস করতে পারো, আমি কমেন্ট দেখছি, আদারওয়াইজ সেশনটা লিভ করতে পারো। আজকের সেশন এই অবধি থাক। তো কোনো প্রশ্ন থাকলে, হ্যাঁ ইচ্ছে পূরণ ডেফিনেটলি, মানে স্যার তোমাদের জন্য কি জানো তো, কোনো ইনস্টিটিউট এইভাবে পড়ায় না, সব ইনস্টিটিউট প্রফেশনাল হয়। ইচ্ছে পূরণের এই একটা মানে বিশাল বড়, স্যার তোমাদের সাথে প্রফেশনাল না, স্যার তোমাদের জন্য সত্যি প্রচন্ড ভাবে, মানে এটা কিন্তু সত্যি কথা। স্যার তোমাদের জন্য এত ভাবে, স্যার আমাদেরকে এত ভালোবাসে, ফলে স্যার যদি বলে আমরা সব করতে পারি, মানে আমি সব করতে পারি, আমরা যারা আছি, আমি, শোভন, জয়ন্ত স্যার, আমরা স্যারের জন্য সবই করি। মানে কারণ স্যার এতটা ভালোবাসা দেয়, আর স্যার তোমাদের জন্য এতটা করে, তার জন্য মানে আমাদেরও ইয়ে লাগে, করতে ইচ্ছা হয়। মানে তোমরা সত্যি স্যারকে পেয়ে ভাগ্যবান, আমিও ভাগ্যবান, তোমরাও ভাগ্যবান। সবাই মানে মন থেকে একটা ছাত্রদের জন্য এত চিন্তা করা খুব কমজনই করে। যাই হোক, সবটাই তোমাদের পড়াশোনার ওপর নির্ভর। ইউটিউবে ক্লাস ইউটিউবের মতো পড়ে থাকলে স্যারের এত ভালোবাসা, টিচারদের এত খাটনি কোনোটাই কাজে লাগবে না। সবটাই সাকসেসফুল যদি তোমরা চাকরি পাও, তার জন্য সবকিছু আহ, দেখবে, ইয়েতে ক্লাসগুলো ফলো করবে ভালো করে, কারণ আলটিমেটলি ওটা। আর একটা বারবার বলছি, একজন টিচার যেরকম তোমাকে চাকরি পাওয়াতে পারে, একজন সাকসেসের পিছনে যেরকম একজন টিচার দায়ী থাকে তোমার সাকসেসের পিছনে, তোমার আনসাকসেসফুল হওয়ার পিছনেও কিন্তু ভয়ঙ্কর ভাবে টিচাররা দায়ী থাকে। সেটা বুঝে পড়াশোনা করবে। সঠিক টিচার নির্বাচন সব থেকে বড় ব্যাপার। অর্ণব স্যারের সত্যি তুলনা হয় না, দিব্যেন্দু। ডোরেমন, বার্থডে পার্টি, লকডাউন কি উঠবে?